নটির পুজোয় রবীন্দ্রনাথ লিখছেন, ভয়ের তারা খেলেই ধর্মের মূঢ়তার পেছনে মানুষ লুকোতে চেষ্টা করে। তবে শুধু ভয়ের তারা নয়, ভোটের তারা খেলেও মানুষ বা বলা ভালো রাজনীতিবিদরা ওই ধর্মের কাছেই পৌঁছন কিনা সে প্রশ্ন কিন্তু যুগে যুগে ওঠে, ঠিক যেমন উঠছে আমাদের রাজ্যে ভোটের 1 বছর আগে থেকেই। আজ সেই নিয়েই প্রথম প্রশ্ন। 9 বছর পর ফের ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী। 26-এ ভোটের চাপে মনে পড়েছে, কটাক্ষ শুভেন্দু অধিকারী। যখন দুর্গাপুজো করি, কাশি যাই, তখন এই প্রশ্ন করেন না তো, পাল্টা মুখ্যমন্ত্রী। মেরুকরণেই এখন মাতোয়ারা বঙ্গ রাজনীতি? সব থেকে বড় প্রশ্ন এটাই। দ্বিতীয় প্রশ্ন, মুর্শিদাবাদে রাম মন্দিরের পাল্টা বাবরি মসজিদ তৈরির দাবি উঠেছিল। এবার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রীর কাছে ওই দীঘাতেই মসজিদ তৈরির দাবি তুললেন ফুরফুরা শরীফের তহা সিদ্দিকী। শিক্ষা, কর্মসংস্থানকে পেছনে ফেলে এবার কি বাংলায় মন্দির মসজিদের প্রতিযোগিতাই চলবে? তৃতীয় প্রশ্ন, মৌলবাদের কাছে আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমাকে কলকাতায় ফেরানো হোক। সংসদে জোরালো দাবি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। অশান্তি বাঁধানোর ছক বলছে তৃণমূল। তবে কি তসলিমা ইস্যুকে আবার সামনে আনতে চাইছে বিজেপি? চতুর্থ প্রশ্ন, সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, পোস্ট কুণাল ঘোষে। কোনো শারীরিক সমস্যা নেই, একদমই সুস্থ, পাল্টা নয়না বন্দ্যোপাধ্যায়। বাইরে এরকম বলবেন না। কুণালকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে। ঘন ঘন এই সুদীপ কুণাল সংঘাতের নেপথ্যে কোন সমীকরণ? পঞ্চম প্রশ্ন, তিলোত্তমার মা বাবার আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশে আরজিকর মামলা ফিরছে কলকাতা হাইকোর্টে। এবার কি গতি পাবে তদন্ত? তবে শুরুতেই আজ দেখাবো 9 বছর পর মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফ যাওয়া নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। দেখুন, ধর্ম, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, 26-এর বিধানসভা ভোটের 1 বছর আগে বঙ্গ রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে এই শব্দগুলো। এই আবহে প্রায় 9 বছর পর বিধানসভা ভোটের ঠিক আগে ফুরফুরা শরীফে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিমদের কথা ভুলে গেছিলেন, এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে। আমি যখন কাশী বিশ্বনাথে যাই, এই কোয়েশ্চেনটা করেন না? যাচ্ছে, এখন মুসলমান ভোট দরকার, এখন ফুরফুরা কথা মনে পড়ে। এই যে ফুরফুরা শরীফে আসছেন, 2026 সালে বিধানসভা নির্বাচন আছে, স্বাভাবিকভাবে এখানে রাজনীতি আছে। মুখ্যমন্ত্রীর ফুরফুরা ইফতার করতে যাওয়ার দিনই ঝুলি থেকে তসলিমা তাস বের করলো বিজেপি। তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। আবহাওয়া তৈরি করছে এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানোর জন্য। শোকজ হয়ে তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অত্যন্ত কৌশলে বারবার বলে যাচ্ছেন দলের চেয়েও ওপরে জাতি, অর্থাৎ বোঝাতে চাইছেন সবার ওপরে তাঁর ধর্ম। আমার কাছে আমার দল আগে না, আগে আমার জাতিসত্তা। আরএসএস এর জমিটা মমতা তৈরি করে দিয়েছে ভালো করে চাষ করে। এর মধ্যে আবার জেলায় জেলায় বিজেপির দেওয়াল লিখনও স্পষ্ট হিন্দুত্বের বার্তা। অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গের সঙ্গে যোগী রাজ্য উত্তরপ্রদেশের তফাৎ কতটা? কেউ বলতে পারেন এই ধরুন 1000 কিলোমিটারের মতো। না না, আমি কিন্তু কলকাতা আর লখনউয়ের মধ্যে ভৌগোলিক দূরত্বের কথা বলছি না, বলছি রাজনৈতিক সংস্কৃতির দূরত্বের কথা। বাঙালির একটা গভীর অহংকারের জায়গা ছিল যে পশ্চিমবঙ্গের রাজনীতি ধর্মকে কেন্দ্র করে আবর্তিত হয় না। ভোটের 1 বছর বাকি থাকতেই সেই শ্লাঘা প্রায় ধুলোয় লুটোচ্ছে। দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, এখন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী দাবি তুললেন সেই মন্দিরের পাল্টা ওই দীঘাতেই মসজিদ তৈরি করতে হবে। আবার শুভেন্দু অধিকারী বলছেন নন্দীগ্রামে রাম মন্দির করবেন। হুমায়ুন কবিরের আবার দাবি তিনি মুর্শিদাবাদেই বাবরি মসজিদ তৈরি করবেন। বঙ্গীয় রাম সেবক পর্ষদ আবার ওই মুর্শিদাবাদে এবং জেলায় জেলায় রাম মন্দির করতে চাইছে। সব মিলিয়ে এই মন্দির মসজিদের ধর্মীয় মেরুকরণের রাস্তাতেই বিশ্বাস করুন চক্রবৎ ঘুরছে বঙ্গ রাজনীতি। ঠিক এই জায়গা থেকে আজকের এই অনুষ্ঠান শুরু করব অনির্বাণকে দিয়ে। আমি বলছি এ তো প্রতিযোগিতা, 21 শতাব্দীতে প্রতিযোগিতা হচ্ছে মন্দির আর মসজিদ নিয়ে, কে কটা মন্দির তৈরি করবে আর কে কটা মসজিদ তৈরি করবে। আমি বলছি লড়াই হোক, প্রতিযোগিতা হোক, স্কুল, কলেজ, কলকারখানা, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, কে কটা বেশি করতে পারে। কিন্তু অনির্বাণ, তুমি মানবে কিনা জানি না, দুর্ভাগ্য যে বাংলার লড়াইটা সেই দিকে যাচ্ছে না। দেখুন, বাংলার লড়াই কোন দিকে যাচ্ছে এ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু আমার মতামত বা সিংহভাগ বাংলার মানুষের মতামত হলো বাংলার লড়াই পুনরায় 2021-এর পূর্বের সময় যেরকম ছিল একইভাবে বাংলার
নিজস্ব সংস্কৃতি নিজস্ব কৃষ্টি বাঁচানোর লড়াইয়ের দিকেই যাচ্ছে। সেই লড়াইয়ের দিকে যাচ্ছে না বলা ভালো, সেই লড়াইয়ের মধ্যেই আছে। দেখুন, বাংলার কৃষ্টি রাজনৈতিক সংস্কৃতির কথাও যদি বলি, তার মধ্যে কোথাও ধর্মাচরণ নিয়ে কোনো রকম আলাপ আলোচনা বিতর্ক ছিল না, এ কথা বোধহয় আমরা কেউ বলতে পারি না। সে বিতর্ক স্বাধীনতার পূর্ব থেকেই আমরা দেখেছি সেই বিতর্ক ছিল, তারপরেও ছিল, আজও রয়েছে। কিন্তু কোনোভাবেই সেই বিতর্ক এই বনামের জায়গায় চলে যাওয়া, যে হিন্দু বনাম মুসলমান বা মুসলমান বনাম হিন্দু, এই বনামটা নিয়ে আমাদের আপত্তি রয়েছে। ধর্মাচরণ এবং রাষ্ট্রের সম্পর্ক কি হবে এই নিয়ে বিতর্ক কিন্তু খুব নতুন নয়, বাংলা স্পেসিফিকও নয়, এমনকি ভারতবর্ষ স্পেসিফিকও নয়, গোটা দুনিয়ায় ইনফ্যাক্ট এইটা নিয়ে বহু চর্চা বহু বিতর্ক হয়েছে। সে কমিউনিস্ট সোভিয়েত রাশিয়াতে বলুন বা নন কমিউনিস্ট বিভিন্ন রাষ্ট্র বলুন, এই বিতর্ক রয়েছে, ছিল, আছে, সেটা হয়তো থাকবেও। সেটা নিয়ে সমস্যা নয়। ভোটের 1 বছর আগে থেকে কে কটা মন্দির আর কে কটা মসজিদ করলো এই লড়াই অনির্বাণ কোথাও মানে পশ্চিমবঙ্গে ছিল না, দেশের অন্য প্রান্তে ছিল, অন্য দেশে থাকতে পারে। মন্দির বনাম মসজিদ, এই যে বনামটা আমি আবারও আপনাকে বলছি, কেউ মন্দির বানাতে চান বানাতে পারেন না, কেউ মসজিদ একসঙ্গে ঝাঁপালে বনামই হবে, আর কি হবে। এবার এইখানে আমি বলছি বনাম জায়গাটা কেন এলো। দেখুন, এই যে এককে আরেকজনের উল্টো দিকে দাঁড় করিয়ে দেওয়া, এই জায়গাটা তো আমরা কেউ দেখিনি এর আগে, বা আমরা চাইও নি। এটা শুরুটা কোথা থেকে হচ্ছে দেখুন, আপনি যদি খুঁজতে চান এর শিকড় কিন্তু আপনি সেই ফিরে যেতে হবে 92 সালে 6ই ডিসেম্বরে, যে একটি 500 বছর পুরনো ঐতিহাসিক সৌধ, যেটি একটি মসজিদ, সেটাকে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে যে বিষ, যে রাজনীতিতে যে বিষ ঢোকানো শুরু হয়, তার প্রভাব আজ শুধু বাংলা কেন গোটা ভারতবর্ষ জুড়ে আমরা দেখতে পাচ্ছি। এবং একইভাবে সেই বিষকে, তাহলে তুমি মানছো যে এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, মন্দির মসজিদ দুপক্ষে তৈরি, এটাও 20 এবং 93 সেই 20 2025 এসে এরকম মানে বিষবৃক্ষর চেহারা নিয়েছে? এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, এই যে টার্মটা, এটা নিয়ে আমার আপত্তি আছে। কারণ দেখুন, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার প্রসঙ্গ তখন আসতে পারে যদি একদিকে একটি 500 বছর পুরনো মসজিদ গড়িয়ে দিয়ে উল্টো দিকে কেউ একইভাবে কয়েকশো বছর পুরনো মন্দির গুঁড়িয়ে দিয়ে সে তার উপর কিছু বানাতে যেতেন। অনেকে বলেন যে দীঘায় জগন্নাথ মন্দির বানানোর মাধ্যমে বোধহয় এই প্রতিযোগিতাটাকে ইন্ধন দেওয়া হচ্ছে। আমি বলছি এখানে কোনো প্রতিযোগিতা নেই। দীঘায় যে জমিতে মন্দির তৈরি হচ্ছে বা হয়েছে জগন্নাথ মন্দির, সেখানে দূর দূরান্ত অব্দি কোনো মসজিদ ছিল কি, বা অন্য কোনো ধর্মের কোনো সৌধ ছিল কি? কিন্তু আমি বলছি যে আমি মুর্শিদাবাদে শুধু মসজিদ বললে এই বিতর্কটা আসতো না, আসছে, তার কারণ আমি বাবরি বলছি। আমি ওইটাই বলছি, 92 সেই 20 এখন বিষবৃক্ষের চেহারা নিচ্ছে। দেখুন, বাবরি মসজিদকে কেন্দ্র করে যে জিনিসটা আমরা এই বিগত প্রায় 30 বছর ধরে দেখলাম, এমনকি সুপ্রিম কোর্টের রায়েও কি উল্লেখ করা ছিল যে বাবরি মসজিদ ধ্বংস একটি ভয়ঙ্কর অপরাধ, এবং এই অপরাধ যারা করেছে আইন যেন তাদের ছাড় কোনোভাবেই না দেয়। এই রঞ্জন গগৈ যে রায়টি দিলেন সেটা নিয়ে তিনি প্রচুর সমালোচনার মুখে পড়েছিলেন। তা সত্ত্বেও এটা তো বলতে হবে যে তিনিও বিজেপির সাংসদ হয়েছেন পরে ঠিকই, তিনিও এইটা বলতে পারেননি যে বাবরি মসজিদ ধ্বংস করাটা খুব পবিত্র কর্তব্য, খুব ভালো কাজ হয়েছে, তিনি সেটা বলতে পারেননি। অথচ 28 বছর ধরে সিবিআই সেই বাবরি মসজিদ ধ্বংসের তদন্ত করে মামলা চালিয়ে শেষ অবধি কি দাঁড়ালো, যে সিবিআই কোর্ট সবাইকে বেকুচুর খালাস করে দিলে অ্যাপিল করলো না কেন? চোখের সামনে দিনের আলোয় আমরা দেখলাম 500 বছর পুরনো একটা সৌধ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, কিন্তু কেউ সাজা পেল না। এইটা নিয়ে তো কেউ বলছেন না। সেই আঘাত যদি মুসলিম মানুষজন, কেন এই আঘাত আমার মনে আছে, আমি মুসলিম নই, কিন্তু একটি 500 বছর পুরনো সৌধ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তার জন্য কেউ শাস্তি পাচ্ছে না। এটা আমি একজন মুসলমান না হয়েও বলছি, এটা আমাদের লজ্জা, ভারতবর্ষের লজ্জা। ধন্যবাদ অনির্বাণ। দেখুন, আমি 92 থেকে 2025-এ আসবো, তার কারণ নিঃসন্দেহে আমরা সুপ্রিম কোর্টের সেই রায় যে ওটা যদি অপরাধমূলক কার্য হয় তাহলে কেউ শাস্তি পেল না কেন, এটা প্রশ্ন, কোনো সন্দেহ নেই। কিন্তু ভোটের 1 বছর আগে থেকে সেই প্রশ্ন খুঁচিয়ে তোলার পেছনে রাজনীতি নেই তো? আরও সবথেকে বড় প্রশ্নটা এই জায়গায়। কিন্তু এইখানে আমি আজকের ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী গেলেন, 9 বছর পর গেলেন, তিনি বললেন যে আমি যখন কাশী বিশ্বনাথে যাই তখন এই প্রশ্নটা তো করেন না, আমি যখন দুর্গাপুজো করি তখন এই প্রশ্নটা করেন না। কেন বললেন? তার কারণ শুভেন্দু অধিকারী বলেছেন যে 26-এ ভোটের আগে চাপে আছেন বলেই নাকি ফুরফুরা শরীফে গেছেন মুখ্যমন্ত্রী। আমি দ্রুত আজকের ঘটনা দেখাবো, তারপর তরুণজ্যোতির কাছে আসবো। দেখুন, হিন্দু মুসলমান মন্দির মসজিদ, জগন্নাথ মন্দির, রাম মন্দির, হিজাব, রোজা, ইফতার, রামনবমী, হনুমান জয়ন্তী, সরস্বতী পুজো। বঙ্গ রাজনীতি এখন ধর্ম সর্বস্ব।
এই আবহেই হুগলির ফুরফুরা শরীফে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হলো নতুন রাজনৈতিক চর্চা। উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান, 16 সালেও গেছিলেন। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে, তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন, আবার 26-এ ভোট আসছে, চাপে আছেন। পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন, তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন। 2015 সালের 18ই ডিসেম্বর 2016 বিধানসভা ভোটের আগে ফুরফুরা শরীফে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে কেটে গেছে 9 বছর, ফের একবার সেখানে মুখ্যমন্ত্রী। খারাপ লাগে এটাই, কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ? আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। বাঁচতে গেলে, লড়তে গেলে, জিততে গেলে তাই করতে পারে। মমতার পক্ষে সবকিছু করা সম্ভব। ফুরফুরা শরীফের সোমবারের অনুষ্ঠান ঘিরে আবার বিস্ফোরক মন্তব্য করেছেন পীরজাদা তোহা সিদ্দিকী। ওখানে গিয়েছিল খুব জোরের 19 থেকে 20 জন ব্যক্তি গিয়েছিলেন, আর বাকি যারা ছিল তাদের ঘরে ড্যামি পীরজাদা বানানো হয়েছে। আমি নিজে দেখেছি, সিট ফাঁকা ছিল। যখন ফাঁকা আছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর চোখ তো মারাত্মক চোখ, ওই চোখটাকে আড়াল দেওয়ার জন্য কিছু প্রশাসনের মানুষ আমি দেখেছি লক্ষ্য করে, তারা লাইন দিয়ে সব ঢুকাচ্ছে ওই সিটগুলোকে ভর্তি করে মমতা ব্যানার্জিকে দেখাবে ইনারা সব পীর সাহেব পীরজাদা। ফুরফুরা শরীফের অনুষ্ঠান ঘিরে কি তাহলে তৃণমূলের অস্বস্তি বাড়ল? অর্ণব মুখোপাধ্যায়, সোমনাথ মিত্র, জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কেন প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা বললাম। আলাদাভাবে মসজিদ এবং মন্দির তৈরি হলে কারুর কিচ্ছু বলার নেই, কেন একাধিক হোক। কিন্তু আমি বলছি যে পাল্টা একই জায়গায় পাশাপাশি উত্তেজনা তৈরি করা, এইটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি সমর্থন করবেন? মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। সেই দীঘাতেই মসজিদ তৈরির দাবি জানালেন তোহা সিদ্দিকী। নন্দীগ্রামে রাম মন্দির তৈরির ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। একদম পাশাপাশি দেখাবো। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হন। দীঘায় আমিও গেছি, ওখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। ওখানে মানে তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে, আমি তাদের খুব খুশি। কিন্তু এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে, ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলমান ভাইয়েরা যায়। তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন প্রসেসে করা যাবে, ওয়াকফ মানে ওয়াকফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা, এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারবো। 6 এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে 3.5 বিঘা জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে। দেখুন, আমি নিশ্চিত যে তরুণজ্যোতি পরের বক্তা এক্ষুনি প্রশ্ন তুলবে যে দীর্ঘ 9 বছর পর কেন মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে গেলেন, সেটা কি ভোটের অঙ্কে নয়, সংখ্যালঘু তোষণের অঙ্কে নয়? কিন্তু আমি পাল্টা তরুণকে এই প্রশ্ন করব যে তসলিমা নাসরিনকে কলকাতা থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হয়েছিল 2007 সালে। আমরা এবিপি আনন্দে তার তীব্র প্রতিবাদ করেছিলাম। এবিপি আনন্দের অফিস ভাঙচুর হয়েছিল এবং আমরা আক্রান্ত হয়েছিলাম, পুলিশে আমি সই করে কমপ্লেন করেছিলাম। আমি বলছি সেটা 2007 সালের ঘটনা। তরুণের কাছে আমার প্রশ্ন থাকবে যে সরব হতে, এর মধ্যে ইস্যুটায় তরুণদের অবস্থান বহুবার ওরা পরিষ্কার করেছে, কিন্তু সংসদে এইভাবে সরব হতে 18 বছর কেন লেগে গেল? সেটা কি ভোটের জন্য নয়? তরুণজ্যোতির সময় শুরু এখন। সুমনদা, প্রথম কোশ্চেন যেটা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ফুরফুরায় যাচ্ছে, তা নিয়ে নাকি আমার প্রশ্ন থাকতে পারে। আমি পরিষ্কার বলতে দিচ্ছি, আমার কোনো প্রশ্ন নেই। একটা মানুষ তার যে ধর্মে তিনি বিশ্বাস করেন, সে ধর্মীয় স্থানে যাবেন, সেটা নিয়ে আমার সংশয় কেন থাকবে বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় এটা ক্লাসিক এক্সাম্পল। তার পলিটিক্যাল হিস্ট্রি যদি আমরা দেখি, তার ফার্স্ট ইলেকশন মনে করো, ফার্স্ট ইলেকশন, দেশের প্রধানমন্ত্রী যখন মিডল ইস্টে গিয়ে মসজিদে দেন, একই কথা বলবে? প্রধানমন্ত্রী কি টুপি পরে যান, স্কাল ক্যাপ পরে যান কি? যান না তো। মমতা বন্দ্যোপাধ্যায়কে হিজাব কেন পড়তে হয়? তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন তিনি ব্রাহ্মণ কন্যা, আমি যে কোনো ধর্মীয় স্থানে যেতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়কে হিজাব পরে কেন যেতে হচ্ছে? কাকে প্রমাণ দিতে হচ্ছে যে না আমি তোমাদের লোক? রেড রোডে দাঁড়িয়ে কে বলে আমি কাফের নই, কাফেরদের সাথে লড়তে হবে? কাফের মানে কি সুমনদা? রেড রোডে স্যার আছেন, উনি বলবেন
আমি একটু কম বুঝি, ওই টার্মটাও কম বুঝি। লা ইলাহা ইল্লাল্লাহ, হোয়াট ডাজ ইট মিন? দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। কে বলে? আমাদের মুখ্যমন্ত্রী বলে। কোনো ইসলামিক মুসলিম স্কলার বলতো, ধর্মগুরু বলতো, আমি মেনে নিতাম। তো মুখ্যমন্ত্রী বলে। আমি যেখানে বলছিলাম, আমি আসি সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক এক্সাম্পল, তার পলিটিক্যাল হিস্ট্রিটা পড়া উচিত। তার ফার্স্ট ইলেকশন মনে করো, ফার্স্ট ইলেকশন তিনি সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন। সেদিনকে তিনি বুঝেছিলেন যে মুসলিম ক্যান বি এ ভোট ব্যাঙ্ক ইন ওয়েস্ট বেঙ্গল। যে মুসলিম এরিয়াতে মানুষ ঝুঁকতো না, যাদবপুর কনস্টিটিউয়েন্সি, সেখানে উনি গেলেন, তাদেরকে বোঝালেন আমি তোমাদের লোক। আস্তে আস্তে টাইম পার হতে আরম্ভ করলো। তারপর একের পর এক সব সংগঠন আগলে আসা শুরু করলো। আমি দেখলাম বাংলায় তো এই প্রবলেমটা ছিল না। অনির্বাণ অনেকগুলো কথা বললো, সে বাবরি অনেক জায়গায় চলে গেলো, 500 বছর চলে গেলো, তাহলে আমাকে আবার মালদার আদিনাথ মন্দিরে ফিরতে হয়। আমি ফিরছি না এখন, এই বিষয় নয় ওটা দিও। মনে করাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার ঠিক পরের বছরই পশ্চিমবঙ্গে দুর্গাপূজার বিসর্জনটা বন্ধ হয়ে গেল। কেন হলো? মহরমের জন্য বিসর্জনটা হবে না। কেন হবে না সুমনদা? মহরম তো সাধারণত দুপুরবেলা হয়, বিসর্জন সন্ধ্যাবেলা হয়, অসুবিধা কী ছিল? দুর্গাপুজোর জন্য অনুমতির জন্য প্রত্যেক বছর তোমাদের দর্শককে, তোমাকেও আমি ইনভাইট করে যাচ্ছি, তোমার রিপোর্টাররা থাকে, কলকাতা হাইকোর্টে একটু আসো। কলকাতা হাইকোর্টে দেখবে প্রত্যেক বছর কয়েকশো মামলা ফাইল হচ্ছে দুর্গাপূজার পারমিশন চেয়ে। কটা ইসলামিক তাজিয়া বের করতে পারমিশন লাগে সুমনদা? কোর্টে আসতে হয়। আমার প্রশ্ন থাকবে, জাস্টিস দীপঙ্কর দত্ত ক্যালকাটা হাইকোর্টে ছিলেন, শস্ত্র পুজো নিয়ে একটা মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, সেখানে পরিষ্কার লেখা আছে, উনি প্রশ্ন করেছিলেন যে তাজিয়া বেরোনোর সময় কতগুলো পারমিশন লাগে, কতগুলো নেওয়া হয়। রাজ্য সরকার চুপ ছিল, কারণ পারমিশন নেওয়া হয় না। হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের প্রসেশন বের করতে পারমিশন কেন লাগবে? আমি মনে করতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম অন্য কিছু, এরকম আমি যে ভাবছি ভুল, আমি মেনে নিতাম যদি না মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন হ্যাঁ আমি তো মুসলিম তোষণ করি, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের গরু, তিনি লাথি খাক, আমার কোনো আপত্তি নেই, তার গুঁতোটা আমরা কেন খাবো সুমনদা? হুমায়ুন কবির আজকে দিনে খুব একটা ভালো কাজ করেছেন, আমি বলবো উনি আয়না দেখিয়েছেন, ধন্যবাদ ওনাকে জানাই, মন থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাই। তিনি একটা কথা বলেছেন, কথাগুলো খুব ইম্পর্টেন্ট। তিনি বলেছেন যে ভোটের সময় হিন্দুরা পান্তা ভাত খেয়ে ঘুমায় আর আমরা ভোটটা করাই মুড়ি ঘুগনি খেয়ে, আমার ছেলেরা মুসলিমরা। বলেছেন আজকে তিনি একটা কথা বলেছেন, সেটাও ইম্পর্টেন্ট। তিনি বলেছেন হিন্দু এলাকায় ভোটের সংখ্যা দেখুন, আরটিআই করে দেখতে বলেছে, 50 থেকে 60% ক্রস করে না, কিন্তু মুসলিম এলাকায় সেটা 90% যায়। কেন যায়? সমাধান আমার লাস্ট কথা বলবো, এটা হিস্ট্রি দেয় না, গোয়েবলস ট্রুথ। একটা মিথ্যেকে বারবার বললে সে সত্যি হয়ে যায়। যে অনির্বাণ আমার ভাই সেটাই করলো, গোয়েবলস ট্রুথের এক্সাম্পলটা রাখলো। কীরকম? উনি বারবার বলে রঞ্জন গগৈ বিজেপির এমপি না, রঞ্জন গগৈকে বিজেপি নমিনেট করেনি, প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসাবে তিনি নমিনেশন পেয়েছিলেন, বিজেপির এমপি বলে দাগিয়ে দেওয়া। ভাই যখন বললো বাবরি মসজিদ দিয়ে বুকে ব্যথায় ফেটে যায় ভাইয়ের, পুরো একটু ব্যথা ফাটুক না, মালদা তো বাবরি যেতে হবে না, আদিনাথ যাক, যেটাকে আদিনা বলে এখনো গেলে বয়ে যায়, প্রত্যেকটা ওয়াল চিল্লে চিল্লে বলে। এখানে মাথায় হিজাব ইত্যাদি পরা নিয়ে অনেক কথা হচ্ছিল। এখন যে শুভেন্দু অধিকারীকে আমাদের তরুণ নেতা হিসেবে মানে, 2020 সালের আগে যে কোনো ছবি তুলে নিয়ে ইফতারে যাওয়া শুভেন্দু অধিকারী কীভাবে গেছে একটু দেখুক। যদি শুভেন্দু অধিকারী সেই সময় কি তাহলে মুসলমান হয়ে গেছিল? মাথায় যদি কাপড় ঢেকে যাওয়ার যদি কোনো নিয়ম থেকে থাকে, যদি সেরকম কোনো রীতি থেকে থাকে, তিনি গেছেন, তাতে অসুবিধাটা কোথায়? যখন চার্চে যান তখন সেখানে মোমবাতি জ্বালানোটা রীতি আছে বলে আমি জানি, সেটা যদি কেউ জ্বালান তাতে অসুবিধাটা কোথায়? একটা হতে পারে যে একজন রাজনীতিকবিদ বা জনপ্রতিনিধি কোথাও কোনো ধর্মস্থানে গেলেন না, সেটা এক হতে পারে। আর একটা হতে পারে যিনি প্রত্যেকটি ধর্মস্থান মানে প্রত্যেকটি আলাদা আলাদা ধর্মের যে উপাসনা স্থল রয়েছে সেখানে প্রত্যেকটি জায়গাতেই গেলেন, তাতেও কোনো আপত্তি থাকতে পারে না। আজকে তরুণ যদি যাদেরকে নেতা বলছে তারা প্রত্যেকে একই কাজ করে এসছে বিজেপিতে যাওয়ার আগে, তখন তারা সব খুব খারাপ ছিল, আজকে যে মুহূর্তে তারা বিজেপিতে চলে গেছে তারা সব হয়ে গেছে। বল না, এই হৃদয় দপ্তর পাল্টানি সুমনদা। আমি 2009 থেকে রাজনীতিটা করি, আমারটা পাল্টায়নি। আমি সেদিনকেও যেটা বলতাম আমি আজকেও সেটা বলি। আবার খুব সোজা কথা, টুপি পরে বা হিজাব পরে আসলে মুসলিম সম্প্রদায়কে টুপি পরানো হয়। কথা হোক না, কথা হোক সার্চার কমিশন রিপোর্ট নিয়ে, কথা হোক মুসলিম ডেভেলপমেন্ট নিয়ে, কথা হোক মুসলিমদের অবস্থাটা কি করে সে নিয়ে কথা হয় না, কারণ এরা কথা হচ্ছে সংখ্যালঘু ডেভেলপমেন্ট নিয়ে, আমি বলবো সংখ্যাগুরুর ডেভেলপমেন্ট নিয়েও, সমস্ত মানুষের ডেভেলপমেন্ট নিয়ে এই মন্দির মসজিদের রাজনীতি উন্নয়নকে সত্যিই কি ভিন্ন মাত্রায় পৌঁছে দিচ্ছে, আদৌ কোথাও এগোচ্ছে, এ প্রশ্ন থাকবে। আজকে দ্রুত একবার সংসদের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত জোর গলায় আজকে তসলিমা বললেন কলকাতায় ফিরে আসছেন, বহুবার তসলিমা বলেছেন তার প্রত্যাবর্তন হোক, একেবারে পরিষ্কার তিনি বলেছেন, স্বাগত জানিয়েছেন তসলিমা। আমি দর্শকদের মনে করিয়ে দেবো যে বহু বছর আগে আরেকবার আমার মনে পড়ে গেল যে সংসদে ঠিক এই জিনিসটা এইভাবে দাবি তুলেছিলেন 23শে নভেম্বর 2007 গুরুদাস দাশগুপ্ত।
আমি আসবো, কিন্তু তার আগে তসলিমা নিয়ে ঠিক আজকের কি বলেছেন শ্রমিক, কি তার প্রতিক্রিয়া পাশাপাশি দেখাবো। তসলিমার প্রত্যাবর্তন হোক। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ফুরফুরা শরীফে ইফতারে অংশ নিলেন, সেদিনই রাজ্যসভায় দাঁড়িয়ে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি তুলে কৌশলে রাজনৈতিক বিতর্ক উস্কে দিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক। তসলিমার প্রত্যাবর্তন হোক। মৌলবাদ কট্টরপন্থার বিরুদ্ধে দৃঢ় লেখনির জন্য বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয় তসলিমা নাসরিনকে। জন্মভূমি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাভাষী কলকাতাকে আঁকড়ে ধরেছিলেন তসলিমা, কিন্তু এখানেও গোঁড়া মৌলবাদীদের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। 2003 সালে তার দ্বিখণ্ডিত বইটি নিষিদ্ধ করা হয়। 2007-এর 21শে নভেম্বর কলকাতা রাজপথে একদল লোকের বিশৃঙ্খল তাণ্ডব ও তার জেরে সেনা নামানোর পরিপ্রেক্ষিতে তসলিমা নাসরিনকে এক প্রকার জোর করে কলকাতা ছেড়ে জয়পুরে যেতে বাধ্য করা হয়েছিল। জানিয়ে পরবর্তীকালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, আমি মৌলিকভাবে কখনো কোনো বই নিষিদ্ধ করার বিপক্ষে, ব্যক্তিগতভাবে আমি এভাবে ভাবি না, কিন্তু এই বইটার সময় মুখ্যমন্ত্রী হিসেবে বাধ্য হয়েছিলাম। A unfortunate incident happened which has been orchestrated by a Diden Congress leader, and I'm thankful to Congress leadership. Congress expelled that person, but also most unfortunate thing is that after that expulsion, the Trinamool Congress, they have accepted this person and then sent that person to the parliament of this country. And situation compelled Srimati Tasmina Nasreen to leave Calcutta again. মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতেও তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা হয়নি। এমনকি 2012 সালে কলকাতা বইমেলায় তসলিমার বই নির্বাসন প্রকাশ করাও সম্ভব হয়নি। যখন তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলা থেকে বার করেছিল, তখন তো সিপিএম সরকার ছিল। তখন শ্রমিক ভট্টাচার্য কি করছিল? বিজেপির একটা কথা ছিল না কেন, আবহাওয়া তৈরি করছে এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানোর জন্য। শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়েছেন তসলিমা নাসরিন। আমি তো ভেবেছিলাম কলকাতা আমাকে ভুলেই গেছে, কিন্তু কেউ যে মনে রেখেছে, কেউ যে এত বড় জায়গায় সংসদে আমার কথা বললেন, কলকাতায় আবার আমাকে ফেরাতে চাইলেন, সেজন্য আমি খুবই খুশি হয়েছি। তাকে আমি ধন্যবাদ জানিয়েছি। এখন আমি জানি না আমার পক্ষে যাওয়া সম্ভব হবে কিনা, বা আমাকে সত্যি ওখানে যেতে দেবে কিনা, বাস করতে দেবে কিনা। যদি নাও দেওয়া হয়, যদি আমি মাঝে মধ্যে যেতে পারি বইমেলায় বা অন্যান্য অনুষ্ঠানে বা বন্ধুদের সঙ্গে দেখা করতে, তাহলেই আমি খুশি হব। তখন একটা নির্দিষ্ট পরিস্থিতিতে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার নিরাপত্তার খাতিরে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, এটা অন্য কোনো কারণ তো নয়। আজকে তিনি যদি মনে করেন পশ্চিমবঙ্গে আসবেন এবং রাজ্য সরকার যদি তার নিরাপত্তা দেয়, কোনো অসুবিধা নেই, হতেই পারে। সম্প্রতি উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা ও হুগলির পান্ডুয়ার নাট্য উৎসবে তসলিমার লজ্জা নাটকটি বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন লেখিকা। বিজেন্দ্র সিংহ, রঞ্জিত হালদার ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা শতরূপ ঘোষ। শতরূপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফ যাওয়া নিয়ে কী বলবে আমি জানি না, কিন্তু আমি শুধু মনে করিয়ে দেব যে যখন ক্ষমতায় থাকে ভোটের জন্য, একদিকে যেমন ফুরফুরা শরীফ, অন্যদিকে মতুয়াবাড়ি অর্থাৎ বড়মা যখন বেঁচেছিলেন, সমস্ত রাজনৈতিক দল এবং বামেরাও কিন্তু পুরোদমে আপনি রাজনৈতিক পর্যটন বলতে পারেন, কিন্তু তারা যেতেন ভোটের সময়, আরও বেশি করে যেতেন, আরও ঘন ঘন যেতেন। আমি দ্রুত একবার আপনার স্মৃতিটা উস্কে দিই। 2011 সালে তখনও ক্ষমতা বদল হয়নি, বামফ্রন্ট সরকার, তখন ভোটের মুখে ফুরফুরা শরীফে গৌতম দেব পৌঁছেছিলেন। কি বলেছিলেন আপনাদের দেখাবো। না, আমি তো এখানে আগেও এসেছি, এখানে জলের স্কিম করতে এসেছি, জলের স্কিম চালু করা অনুষ্ঠানে এসেছি, ওনার বাড়িতে খেয়ে গেছি। আমি এখানে প্রথম পানি স্কিম করতে তখন মেজ হুজুর বেঁচে আছেন, এখানকার যে মেন হুজুর ছিলেন, 98 বছর বয়স, শুয়েছিলেন। সেখানে পানি স্কিম করে তারপর পানি স্কিম চালু করতে এসেছিলাম।
ইনফ্যাক্ট গৌতম দেব যা বলছেন কিন্তু একেবারে সত্যি কথা, কারণ 2011-তেই প্রথম গেছেন তা নয়, প্রত্যেকবার যেতেন, ঘন ঘন যেতেন, ইনফ্যাক্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও গেছেন। আমি 2015 সালে গৌতমদারই একটা অংশ দেখাবো কি বলছেন তিনি। এটা হচ্ছে 2015 সালের 11ই জুলাই, দেখুন। ববি হাকিম আসেন, মুকুল রায় আসেন, তাই কি বিমান বসার গৌতম দেব আসেন? ওরা আসার অনেক আগে থেকে, ওদের পার্টি 99 সালে হওয়ার আগে থেকে আমি এখানে। আবার বলছি, গৌতম দেব আবার ঠিক কথা বললেন যে উনি মিন করলেন যে 98 সালে তৃণমূল কংগ্রেসের জন্মের আগে থেকে আসতেন। আমি অন্তত 9-এর দশকে সাংবাদিকতায় এসেছি, প্রতি বছর ভোটের বছর বিমান বসু, গৌতম দেব আলাদা আলাদাভাবে, বেশিরভাগ ক্ষেত্রে একসঙ্গে তারা ফুরফুরা শরীফেও যেতেন, মতুয়া বাড়িতেও, বড়মার কাছেও যেতেন। আমি বলছি আজকের এই প্রেক্ষিতে এবার শতরূপের কাছে যাব। শতরূপের সময় শুরু এখন। সুমনদা, যে যাওয়ার কথাগুলো বললে আমি এটাও বলছি, যদি কালকে আবার আমাদের সরকার তৈরি হয় আমরা আবার যাব, সরকার না থাকা অবস্থাতেও যাই, আবার যখন সরকার তৈরি হবে আমাদের বিভিন্ন মন্ত্রী নেতারা ফুরফুরা শরীফ বলো কি মতুয়া মহাসংঘের মন্দিরে বলো আবার দেখালাম তো 2015 কোথায় তোমাদের সরকার, আবার যাবেন, বারবার যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি নিয়মিতভাবে যাবেন। কিন্তু যেটা কোনোদিন অতীতেও করেননি, ভবিষ্যতেও করবেন না, তা হচ্ছে কোনো ধর্মীয় মঞ্চ থেকে সেই সম্প্রদায়ের মানুষের কাছে নিজের দলের রাজনৈতিক প্রচার করে তাদের ভোট চাইবেন না, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্গাপুজোর উদ্বোধন থেকে কি রেড রোডের ঈদের নামাজের মঞ্চ থেকে করেন। এবার আমি আজকে যেটাকে নিয়ে কথা হচ্ছে সেটাকে নিয়ে আসি। সুমনদা, পশ্চিমবাংলার একজন মুসলমানও বলেছিলেন যে আমরা চাই যে ইমাম সাহেবদের ভাতা দেওয়া হোক। 2011-এ ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আদৌ এটা কোনো ইলেকট্রাল প্রমিস ছিল নাকি বাংলার কোনো সাধারণ মুসলমান দাবি করেছিলেন যে মুসলমান চাষ করেন, যিনি ক্ষেত মজুর, যিনি রাজমিস্ত্রির কাজ করেন, যিনি সরকারি চাকরি করেন, যিনি ব্যবসা করেন? করেননি তো কেউ দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে করেছিলেন। বাংলার একজনও মুসলমান বলেছিলেন যে যদি দুর্গাপুজোর ভাসান হয় ওই দিনটা আমাদের তাজিয়া বার করতে কোনো অসুবিধা হবে, আপনি একদিনের জন্য ভাসানটা বন্ধ রাখুন? বাংলার কোনো সাধারণ মুসলমান দাবি করেননি তো, মমতা বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে করেছিলেন। তেমন বাংলার একজন হিন্দুও বলেছিলেন যে সরকারের টাকায় দীঘায় একটা মন্দির বানান। কোনো হিন্দুত্ব একটা মন্দিরের অভাবে বাংলায় নাভিশ্বাস উঠছিল না, কিন্তু সরকারের টাকায় মন্দির বানানোর আবদার কোনো হিন্দু করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে করেছেন। মুশকিলটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ভাসান বন্ধ করেছিলেন আর ইমাম ভাতা চালু করেছিলেন বলে সেইটাকে ব্যালেন্স করার জন্য এখন আমাদের রাজ্যে মিড ডে মিলে বাচ্চাদের খাবার নেই, সরকারি কর্মচারীদের ডিএ নেই, কৃষকের তার ফসলের দাম নেই, শ্রমিকের ঘামের মজুরি নেই, 100 দিনের কাজের টাকা নেই, কিন্তু বছরকে বছর কোটি 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 টাকা পুজো উদ্বোধনকে দিতে হয়। পুজো উদ্বোধনের কি বিভিন্ন পুজো কমিটিকে 60,000, এই বছর 70,000, তারপরে বছর 80,000 দিতে হয়। কোনো হিন্দু দাবি করেনি দীঘায় মন্দির তৈরি করতে হবে, তবু আপনি সরকারের টাকা, আরে বিজেপি তো ঘোষিতভাবে ধর্মের রাজনীতি করে, আপনি বিজেপি যে কাজ কখনো করেনি, রাম মন্দির তৈরি হচ্ছে ট্রাস্টের টাকায়, আপনি সরকারের টাকায় মন্দির তৈরি করে এখন সেটাকে ব্যালেন্স করার জন্য আপনাকে এখন গিয়ে দাবি শুনে আসতে হচ্ছে যে এবার ওইখানেই আবার একটা মসজিদ তৈরি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমি বলছি সংখ্যালঘুদের অবস্থা সাচার কমিটির রিপোর্ট তুলে ধরেছিল যে বামফ্রন্ট আমলে কি অবস্থা আছে। তাহলে এইবার সাচার কমিটির রিপোর্টের পরে একটা শ্বেতপত্র প্রকাশিত হোক না। 14 বছর এত ভালো সরকার চলার পরে সরকারি চাকরিতে কজন সংখ্যালঘু মানুষের নতুন করে চাকরি হলো গত 14 বছরে, ভেরি গুড, হোক সাচার নিয়ে আলোচনা, তাই তো হওয়া উচিত মন্দির মসজিদের প্রতিযোগিতার বদলে। আমি এই কথাটা বলার চেষ্টা করছি যে ধর্মনিরপেক্ষ বাঙালি সমাজকে, এবং এটা সিপিএমের কৃতিত্ব নয়, বাংলায় রেনেসা হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে রামমোহন বিদ্যাসাগর হয়ে সত্যজিৎ রায় হয়ে 2011 সালের পরের সময় পর্যন্ত ধর্মনিরপেক্ষ বাঙালি সমাজকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। কিন্তু মানুষের কাছে আমরা আবেদন করব, অ্যাপিল করব, মমতা আর শুভেন্দুর পাপের জন্য নিজের পড়শিকে তার ধর্মের কারণে ঘেন্না করবেন না, না হিন্দুকে না মুসলমানকে। এটা কোনো সাধারণ হিন্দু সাধারণ মুসলমানের দোষ নয়, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীদের এই রাজনীতি। আজকে এখানে বাবরি মসজিদ নিয়ে অনির্বাণ অনেক কথা বললো, আবেগমথিত গলায় বললো আমি হিন্দু কিন্তু আমার খারাপ লাগে। ভাই, তোমার খারাপ লাগে না, কিছু মনে করো না, তোমাদের খারাপ লাগে না। যদি খারাপ লাগতো তাহলে 98 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির সঙ্গে জোট করাকেও খারাপ লাগতো। এটা ঘটনা সুমনদা, 92 সালে ওই বাবরি ধ্বংসের মতো জঘন্য জিনিস হওয়ার পরে ভারতের বাকি রাজনৈতিক দলগুলোর কাছে যখন বিজেপি অচ্যুত হয়ে গেছিল, কেউ ওদের ছায়া মারাতো না, তখন ভারতের যে দুটো দল বিজেপির সঙ্গে জোট করেছিল, জোট করা শুরু করেছিল, প্রথম দল ছিল শিবসেনা, ঘোষিতভাবে হিন্দুত্ববাদী দল, এবং দ্বিতীয় দল ছিল তৃণমূল কংগ্রেস, আমাদের ভুললে চলো, তারপর আকালি দল থেকে শুরু করে আরো অনেক দল গেছিল। আমি জাস্ট আমার কথাটা শেষ করিনি। সুতরাং আজকে এই কথাগুলো শুনতে ভালো লাগে, ইন্ডিভিজুয়ালি অনির্বাণ অসাম্প্রদায়িক হতে পারে, আমিও বিশ্বাস করি, কিন্তু মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে আমি এই সময় বুঝে সমর্থন করবো আর বাকি সময়টা নিয়ে চুপ থাকবো, এটা করা যায় না। আমার শেষ কথা, যেহেতু শ্রমিক ভট্টাচার্যের আজকের তোমরা ওনার তসলিমা নাসরিনকে দিয়ে বলা শোনালে, আমি ঠিক এটা জানি না রাজ্যসভা কি কোনো রাজ্যে কাউকে থাকার ব্যবস্থা করতে পারে নাকি কোনো মানুষের ভারতের নাগরিকত্ব দেওয়া যেতে পারে কি পারে না, তাই নিয়ে আলোচনা করতে পারে। আমি এই কারণে জিজ্ঞেস করছি, তসলিমা নাসরিনকে যদি ভারতের নাগরিকত্ব দেওয়া হয়, উনি বাংলাতেও থাকতে পারেন, আসামেও থাকতে পারেন, শ্রমিক ভট্টাচার্যের বাড়ির ছাদেও থাকতে পারেন,
পারেন, কিন্তু আপনি আজকে 11 বছর সরকার চালানোর পরে তসলিমা নাসরিনকে তো ভারতের নাগরিকত্ব দিলেন না। এখন বাংলার ঘাড়ে আপনার ঝোলটা কি হবে? কেন আমি 5 সেকেন্ড বল লাগবে না। মুশকিল কি সুমন দা? নিশ্চয়ই তোমরা একমত হবে। মুশকিল হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের পার্টি যে সিএটা করেছেন না, সিএ তো অন্ততপক্ষে তসলিমা নাসরিনকে নাগরিকত্ব দেওয়া যাবে না, যাতেই দেওয়া যাক না কেন। কেন সিএ বলছে শুধুমাত্র হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদিদের নাগরিকত্ব দেওয়া যাবে। মুসলমান কোনো মানুষ, তসলিমা নাসরিন কিন্তু ধর্মে মুসলমান, তিনি ধর্মীয় কারণেই পারসিকিউটেড, কিন্তু তাকে দেওয়া যাবে না নাগরিকত্ব। বিষয় সদরতা না জানাটাই স্বাভাবিক। তসলিমা নাসরিনের নাগরিকত্বের জন্য সিএ 2019 দরকার নেই। উনি অ্যাপ্লাই করলে সিটিজেনশিপ অ্যাক্ট আগের অ্যাক্টে উনি পেয়ে যেতেন। সেকেন্ড হচ্ছে লং টার্ম ভিসা, ওনাকে লং টার্ম ভিসা দেওয়া হয়। আর তারপর শতরূপ দাদের কষ্ট থাকতে পারে, 2007-এ যিনি যখন পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছিলেন, তসলিমা নাসরিন একজন বাঙালি লেখিকা, তিনি বাংলার সাথে কানেক্ট করবেন। যখন এসেছিলেন তখন তাড়িয়ে চলে যেতে হয়েছিল কাদের জন্য? কাদের সরকার ছিল, কাদের পুলিশ সামলাতে পারেনি? আজকে বিকাশবাবু বলছেন পশ্চিমবঙ্গ প্রশাসন যদি সামলাতে পারে তো রাখবে, ওনার প্রশাসন রাখতে পারেনি কেন? 34 বছরের একদম দৌর্দণ্ড প্রতাপ ক্ষমতাশালী এক সরকার, কি হয়েছিল তখন? দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে, আমি জানতাম তরুণ যদি এই কথাটা বলবে, এটা ঘটনা। সিএ ছাড়াও একজনকে নাগরিকত্ব দেওয়া যায়, তাহলে আপনারা স্বীকার করুন যে আদৌ সিএ এর কোনো দরকারই ছিল না। বাংলাদেশের পারসিকিউটেড হিন্দুকেও নাগরিকত্ব দেওয়ার জন্য এক্সিস্টিং আইন আমাদের ছিল, যেটা কিনা সিএ পাস করানোর সময় যে কথাটা আমরা গলা শিরা পুলিয়ে স্বীকার করে বলেছিলাম, কিন্তু ওরা মানেনি। এখনো বলছি মানছে, কেনই বা মানবে? মানলে চাকরি চলে যাবে। না হলে তসলিমা নাসরিনকে, ভাই শেষ করি, আমি তো মাঝখানে তোমার বলিনি। তসলিমা নাসরিনকে, আদনান সামিকে যদি দেওয়া যায় কোনো একটা আইনে নাগরিকত্ব, সেই আইনে কোনো হিন্দুকে কেন দেওয়া যাবে না? আর দ্বিতীয় যে কথাটা বললো, আমার এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই, এবং এটা আমি স্বীকার করছি না। তোমাদের আর্কাইভে নিশ্চয়ই, আমার খুব ভুল না হলে সেপ্টেম্বর মাসের ঘটনায় বোধহয় 21 না 22 সেপ্টেম্বর নাগাদ হয়েছিল। তারপরে যেদিন ঘটনাটা ঘটেছিল কলকাতায় ইদ্রিস আলীদের নেতৃত্বে ভাঙচুর, পরের দিন মোহাম্মদ সেলিমের একটা বিবৃতি ছিল, তোমরা দেখাবে, যে পুলিশের উচিত ছিল এই ঘটনাটাকে আটকে তসলিমা নাসরিনকে রক্ষা করতে পারাটা, কিন্তু পুলিশ করতে পারেনি, এটা পুলিশের দুর্বলতা। মোহাম্মদ সেলিম এটা বলেছিলেন, আমাদের পার্টির তখন কেন্দ্রীয় কমিটির মেম্বার, এবং আমাদের 4 বছর তোমরা ক্ষমতায় ছিলে, তারপরে কই কোন উদ্যোগটা হয়েছিল রাজস্থান থেকে ওনাকে আনা? আমি তো এইটাই তো জিজ্ঞেস করছি। তাহলে 11 বছর যারা ক্ষমতায় দেশের সরকার চালিয়ে আদনান সামিকে হচ্ছে নাগরিকত্ব দিয়ে দিল, তসলিমা নাসরিনকে 11 বছরে দিল না কেন? এখন আমাদের ফান্ডামেন্টাল জায়গায় প্রশ্ন, সুমনদা। এবং মেক নো মিস্টেক যে তসলিমা নাসরিন বারবার আজকে যেরকম যতটা চাইছেন সেদিনও ততটাই চেয়েছিলেন। আমার খুব টেকনিক্যাল জায়গা থেকে প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে একজন মানুষ যদি ভারতের নাগরিক হন, কেমন তিনি ভারতের যে কোনো রাজ্যে ইচ্ছে মতো থাকতে পারেন, আপনি একজনকে নাগরিকত্ব দেবেন না, বরং আপনি বলবেন যে নাগরিকত্ব আমি দেবো না, বাংলায় থাকার নাগরিকত্ব তসলিমা নাসরিন চাইনি। কে বলেছে? পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছিল, এখানে আমি বলছি মেন ইন ব্ল্যাক দুজনেই কালো পরে এসছে, অনন্তকাল মেন ইন ব্ল্যাক তারা চালাতে পারেন তাদের আলোচনা। হ্যাঁ, কিন্তু সোজা কথা হচ্ছে তসলিমা নাসরিন চেয়েছিলেন শুধু গদ্যে, একেবারে তার পদ্যে অবধি চেয়েছিলেন। আমি বলছি এটা নিয়ে কোনো ইয়ে নেই, কিন্তু আমি বলছি ও শতরূপ বেসিক যে প্রশ্নটা তুলছে আমি সেখানে ফেরত যাব, সেটা হচ্ছে সংখ্যালঘুদের উন্নয়ন, সার্বিকভাবে মানুষের উন্নয়ন, সংখ্যাগুরুদের উন্নয়ন তো বটেই, সংখ্যালঘুদের উন্নয়ন, একদিকে 34 বছর, একদিকে 14 বছর। আচ্ছা, যে বিতর্ক এখন মাথাচাড়া দিয়েছে তাতে আদৌ কোনো সম্প্রদায়ের কারোর উন্নয়ন হয়? সাচার কমিটি কিংবা রঙ্গনাথ কমিশন রিপোর্ট দেখুন, সংখ্যালঘু ভাই বোনেদের সমাজের মূল সমস্যা হচ্ছে শিক্ষাক্ষেত্রে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে মুসলিম ভাই বোনেরা ক্রমশ পিছিয়ে পড়ছে। আমার পরিষ্কার প্রশ্ন, ধরে নিন দীঘায় মসজিদ হলো, আমি বলছি মুসলিম ভাই বোনেদের সেই সমস্যার, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে সমস্যা, কর্মসংস্থান, চাকরির ক্ষেত্রে সমস্যার কিছুটা সমাধান হবে? কোথাও সমাধান হবে? বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি করে ফেললেন হুমায়ুন কবির। আমি সত্যি আমি জানি না, মানে বাবর তৈরি করেন বাবরি মসজিদ, উনি স্বয়ং হুমায়ুন কবির বলেছেন তিনি হয়তো বাবরি মসজিদ করতে পারেন, কিন্তু আমি বলছি যে তাতে মানুষের কি সমস্যার সমাধান হবে? আমি সরাসরি মোহাম্মদ ইয়াহিয়া আছেন, চেয়ারম্যান অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের, আমি তার কাছে যাব, একেবারে সরাসরি আপনার কাছে জানতে চাইবো যে আদৌ সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা এই মন্দির এবং মসজিদের দ্বন্দ্বে কোথাও 1-6 এগোবে? আপনার সময় শুরু। দেখুন, আসলে আমি খুব গোড়ায় যেতে চাইছি। হিন্দু মুসলিম বিষয়টা খুব অদ্ভুত একটা বিষয়, রাজনীতিবিদরা এটাকে নিয়ে খেলা করে যাচ্ছে। আমরা কে হিন্দু কে মুসলমান কে বলবে? আমি যদি সুমনদার পরিবারে জন্মাতাম, আমি যদি তরুণজ্যোতির পরিবারে জন্মাতাম, তা আমার নাম তরুণজ্যোতি তিওয়ারি হতো, আমার নাম মোহাম্মদ ইয়াহিয়া হতো না। আর তরুণজ্যোতি তিওয়ারি যদি আমার পরিবারে জন্মাতো, তাহলে ওনার নাম মোহাম্মদ ইয়াহিয়া হতো, তরুণজ্যোতি তিওয়ারি হতো না। হিন্দু মুসলিম কারা করে? এই সমস্ত রাজনীতিবিদরা।
যারা খুব পরিষ্কার করে বলেছি, সুমনদা আপনার এই মঞ্চে এসেও বলেছি, একমাত্র শয়তান রাজনীতিবিদরা ছাড়া এই হিন্দু মুসলিম কেউ কখনো করে না। আজ থেকে 100 বছর আগে নজরুল ইসলাম মন্দির মসজিদ কাব্যে যে ঘটনাটা লিখে গেছেন, এটা আপনিও জানেন, আপনি পড়েছেন, যে যখন হিন্দু মুসলিম দিয়ে লড়িয়ে দেওয়া হয়, এই শয়তান রাজনীতিবিদরা যখন হিন্দু মুসলমান করে দুটো সম্প্রদায়কে লড়িয়ে দেয়, যখন আমাদের পরিবারের সন্তানরা মারা যায়, তখন আমাদের পরিবারের লস হয়, ওদের কোনো লস হয় না। আমার কাছে এখানে রেকর্ড আছে, পুরোপুরি বলতে পারে আপনাকে। যারা এখানে হিন্দু মুসলিম করে যাচ্ছেন, অশোক সিংহালের মেয়ে সীমা সিংহাল, মুরলী মনোহর যোশীর মেয়ে শাহনেওয়াজ হুসাইন তার স্বামী, লালকৃষ্ণ আদবানির মেয়ে, লালকৃষ্ণ আদবানির ভাইজি, সুব্রহ্মণ্যম স্বামীর মেয়ে, বালাসাহেব ঠাকরের মেয়ে, প্রবীণ তাগরিয়ার মেয়ে, মোহন ভাগবতের ভাইজি, কত বলবো, নামে তো লিস্ট শেষ হয় না। তারা নিজেরা তাদের পরিবারের একটা করে সুন্দর জামাই করে নিয়ে এসেছেন মুসলমানদের, আর সাধারণ মানুষকে হিন্দু মুসলিমে লড়িয়ে দেন। লজ্জা করে না? অন্যের মায়ের কোল খালি করার জন্য আপনারা আপনাদের রাজনীতি করেন? আপনাদের লজ্জা করা দরকার। যখন হিন্দু মন্দির আর মুসলিম মসজিদ আক্রমণ হয়, তখন এই মসজিদ থেকে আল্লাহ এসে আপনার পরিবারের সন্তানকে রক্ষা করতে আসে না, আর হিন্দু পরিবারের ওই হিন্দু মন্দির থেকে ভগবান এসে আপনার পরিবারের সন্তানকে রক্ষা করতে আসে না। ভাবা দরকার। আপনারা যারা এবিপি আনন্দের স্টুডিওর প্রোগ্রামটা দেখছেন, পশ্চিমবাংলার সমস্ত মা বোন ভাই বোনদের কাছে আমার করজোরে নিবেদন, দয়া করে নিজের কমন সেন্সটুকুকে দয়া করে কাজে লাগান, কমন সেন্সটুকু কাজে লাগান। আপনার পরিবারের সন্তান যখন হত্যা হবে, আপনার পরিবারে নষ্ট হবে, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এই রাজনীতিবিদগুলো আজকে 2019-এর সুহন্ত অধিকারী হোক বা মোহাম্মদ আলী জিন্না হোক, তারা নিজেদের আখের গোছানোর পরিবর্তে শুধুমাত্র আখের গোছানোর জন্য আপনার পরিবারের দেহ লাশ চাই। আপনি হুমায়ুন কবিরের মন্তব্যটা আপনি কি চোখে বলে নিচ্ছি, তারা আপনার পরিবারের শুধু লাশ চায়, তাদের অন্য কোনো রকমের প্রয়োজন নেই, সে যে কবি হোক যেই হোক না কেন। আমার পরিষ্কার কথা হচ্ছে, হিন্দু মুসলিম যারা করেন, হিন্দু মুসলিম যারা করাতে পছন্দ করেন, তারা হিন্দুদেরও ভালো চান না, মুসলমানেরও ভালো চান না। সে দীঘা মন্দির হোক, রাম মন্দির হোক, যাই হোক না কেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মন্দির মসজিদ নিয়ে খুব পরিষ্কার করে বলছি, রাম মন্দির হলে নাকি ভারতবর্ষে হাসপাতালে দরকার পড়বে না বলেছিলেন, তাকে হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী থালা বাজিয়ে নাকি ভারতবর্ষের সমস্ত রোগ সারিয়ে দেবেন বলেছিলেন, লক্ষ লক্ষ মানুষকে ভ্যাকসিন দিতে হয়েছিল। কুম্ভ স্নানের জন্য 12,000 কোটি টাকা খরচ করা হয়েছিল শুধু স্নানের জন্য, আর সেখানে কিনা বিজ্ঞান আবিষ্কারের জন্য 5 কোটি টাকা ভারতবর্ষের সরকারের বাজেট। আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। ভারতবর্ষের সরকারের উচিত ভারতবর্ষের মানুষের উন্নয়ন করা, তার কল্যাণের জন্য, বিজ্ঞানের উন্নয়নের জন্য খরচ করা, তা না আমাদেরকে হিন্দু মুসলিম লড়িয়ে দেওয়ার জন্য ভারতবর্ষের একটা দল তারা 50,000 ফেক প্রোফাইল তৈরি করেছে পশ্চিমবঙ্গের মানুষকে হিন্দু মুসলমানকে লড়িয়ে দেওয়ার জন্য। দুর্ভাগ্য আমাদের। কিন্তু আপনি একটা দলেরই দায় বলছেন, উল্টো দিকের কোনো দায় নেই। কোনো দলের নাম করিনি সুমন্ত, আমি না, আমি বলছি আমি একটা না একাধিক দল, প্রত্যেকের কথা যেমন আপনি একটা চমৎকার শব্দবন্ধ ব্যবহার করেছেন, শয়তান রাজনীতিবিদ, কারুর কিচ্ছু বলার নেই, যে কোনো দলেরই হতে পারেন। আমি ঠিক এখানে আমি জানি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে মন্দির মসজিদ প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম লিখছেন, ধর্মলড়ায় রক্তাক্ত মানুষ কোনোদিন আশ্রয় পায়নি মন্দির মসজিদের দালানে, যন্ত্রণা কাতর মানুষকে রাস্তায় ফেলে কেটে পড়েছে ধর্মের পাহারাদাররা। আবার রাজবন্দির জবানবন্দিতে তিনি লিখছেন, রাজার পক্ষ যারা নেয় তার লক্ষ্য স্বার্থ, আর মানবতার পক্ষে যারা থাকেন তাদের লক্ষ্য সত্য। কোনো সন্দেহ নেই। কিন্তু এইখান থেকে আমার পরবর্তী বক্তার কাছে আমি আসব, এবং অবশ্যই ইয়াহিয়া সাহেবের কাছে আমার প্রশ্ন থাকবে যে যখন ওই রকম একটা ভাগীরথীতে কেটে ফেলে দেয়া এবং 70-30-এর মন্তব্য, সেইটা তারা কোন চোখে দেখেন এবং কতটা প্রতিবাদ করেছিলেন? একটা দল নাকি ভারতবর্ষের একাধিক দল? আসলে একটা মেরুর রাজনীতিতে হিংসা ঢুকলে আরেকটা মেরু ঠিক ততটা শক্তিশালী হয়, সংঘাত বাড়ে। এবং ওনার সঙ্গে একটা জায়গায় আমি একমত, সাধারণ মানুষের, দুই ধর্মেরই অথবা একাধিক ধর্মেরই সাধারণ মানুষের প্রাণ যায়। ঠিক এই জায়গা থেকে দেবাশিস চৌধুরীর কাছে আসবো। আমাদের দেখুন, ছোটোবেলায় বিভিন্ন দেয়াল লিখন লেখা হতো হিন্দু মুসলমান ভাই ভাই। গত 48 ঘন্টায় বিভিন্ন জায়গায় দেয়াল লিখন এবং ফ্লেক্সে, প্রথমে বাঁকুড়া দেখলাম, তারপর চুঁচুড়ায় দেখলাম, এখন তো বহু জেলায় ছড়িয়ে পড়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ এবার বিজেপি চাই। অবশ্যই দেবাশিস দার কাছে আমার প্রশ্ন থাকবে যে 26-এ, তর্কের খাতিরে আমি ধরছি, বিজেপির এই স্লোগানে যা প্রত্যাশিত যে বিজেপির সরকার এলো, আমি বলছি তাহলে 30% মুসলিম ভাই বোনেদের সরকার সেটা হবে না? আমরা তো জানি সরকার সবার হওয়ার কথা। দেবাশিস দার সময় শুরু এখন। দেখুন, এখানে কিছু পরিসংখ্যান নিয়ে কথা হওয়া উচিত, কারণ অনেক এখানে ইমোশনাল কথাবার্তা হয়ে গেছে।
লাস্ট 2024-এ পশ্চিমবঙ্গে প্রায় 7,20,00,000 ভোটার আছে, 7.2 crores। তো এখানে 7 কোটি ধরি, আপনি 30% বললে 27, 28 বা 30% যদি সংখ্যালঘু হয়, তাহলে 7 কোটির মধ্যে 2 কোটি হচ্ছে মুসলিম ভোটার আর 5 কোটি হচ্ছে হিন্দু ভোটার। এটা পরিসংখ্যান বলছে। এবং 2024-এ যে ব্যবধান ছিল রুলিং পার্টি অ্যান্ড মেন অপোজিশন পার্টি টিএমসি আর বিজেপির মধ্যে, তার ব্যবধান ছিল প্রায় 70-80 লাখের মতন। অর্থাৎ 2,90,00,000 মতন টিএমসি ভোট পেয়েছিল 2024-এ, আর 2,30 লাখের মতন ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। এবং ভারতীয় জনতা পার্টি তো সংখ্যালঘু ভোট পায়নি, তাহলে 2,33 লাখের মতন ভোট পেয়েছে, সমস্তটাই হিন্দু ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ 5 কোটি মতন হিন্দু ভোটারের মধ্যে থেকে 2,30,00,000 মতন। অর্থাৎ আপনিও শুভেন্দু অধিকারীর মতো মনে করেন যে সংখ্যালঘু সেল তুলে দেওয়া উচিত? না, অবশ্যই থাকবে। ভারতবর্ষে যখন সংখ্যালঘু আছে, পার্টির মধ্যে সংখ্যালঘু সেল থাকবে, সেটা কোনো বিষয় নয়। ভোটের রাজনীতি অন্য রাজনীতি। এবার সেই জন্যে 5 কোটি হিন্দুর মধ্যে থেকে 2,30,00,000 হিন্দু ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। 2 কোটি যে মুসলিম ভোটার আছে, সংখ্যালঘু ভোটার আছে, তারা 90% ভোট দেয়। এটা আপনিও জানেন, আমিও জানি, এনারাও জানেন। এটা আলোচনাও হয়েছে যে 90% মুসলমানরা ভোট দেয়, হিন্দুদের ভোট পার্সেন্টেজ কম। এবং একচেটিয়া মুসলমানরা, এই 90% মুসলমানরা ভোট দিয়েছে, আর তার মধ্যে 99% মুসলমানরা টিএমসিকে ভোট দিয়েছে। এবার টিএমসি 2,90,00,000 মতন ভোট পেয়েছে, তার মধ্যে 1,90,00,000 বা প্রায় 2 কোটি। পরিসংখ্যান কোথা থেকে পেলেন? এই তো নির্বাচন কমিশনের নয়। পেয়ে যাবেন, আপনি একটু ক্যালকুলেশন করলেই পাবেন। কি করে পাবেন? মানে আমি বলছি আমি শেষ করে দিই, আপনি শেষ করে নিন, আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, 2 কোটি মুসলিম ভোটার, হ্যাঁ, তারা 90% ভোট দিচ্ছে। 2,10,00,000 মুসলিম ভোটার 90% ভোট দিচ্ছে, 2 কোটি মুসলিম ভোট দিচ্ছে। 2 কোটি মুসলিম ভোটারের মধ্যে থেকে 90% টিএমসিকে ভোট দিচ্ছে। কেননা আমরা ভোট পার্সেন্টেজ দেখছি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কংগ্রেস নিশ্চিহ্ন হচ্ছে। কংগ্রেস নিশ্চিহ্ন হওয়া মানে কংগ্রেসরা মুসলিমদের ভোট পেত উত্তর দিনাজপুর থেকে মুর্শিদাবাদ অব্দি, সে সমস্ত ভোটটা টিএমসিকে ট্রান্সফার হয়েছে। সাহেবরা বলতে পারবে, যেটা পরে হুমায়ুন কবিরের কথার মধ্যে দিয়ে এক্সপ্রেশন পাচ্ছে। আমার স্ট্যাটিস্টিক্সটা হুমায়ুন কবির বলছে। হুমায়ুন কবিরের কথাটা কি? হুমায়ুন কবিরের কথা হচ্ছে, এই সরকার মুসলিমদের ভোটের উপরে সরকারটা তৈরি হয়েছে। কেননা 3টে টিএমসি ভোটারের মধ্যে 2টো টিএমসির ভোটার হচ্ছে সংখ্যালঘু। যদি 3 জন ভোট দিয়ে থাকে টিএমসিকে, তাহলে 2 জন হচ্ছে সংখ্যালঘু, 1 জন হচ্ছে হিন্দু। আর তার মধ্যে পুরো যেটা বলে যাচ্ছেন না পারসেপশন থেকে, কোনো পরিসংখ্যান কি করে আসবে? আমি বলছি হুমায়ুন কবির যে 70-30-এ বলেছেন, সেটা মুর্শিদাবাদের তো জনগণত্ব। হুমায়ুন কবির যেটা বলার চেষ্টা করছেন, সেটা আপনি 90% মুসলমান ভোট দিয়েছে, এটাই বা কোথা থেকে পেলেন? বাবা, আপনি চেক করুন না। না, এটা চেক করুন না, কোথা থেকে চেক করব? চেক করুন। আরে আমরা তো ভোট তো করায়, কেউ না কেউ ভোট করায়। একটা হিন্দু বুথে কি পার্সেন্টেজ আছে ভোটের, যে বুথে মুসলিম মেজরিটি আছে সেখানে কত পার্সেন্টেজ ভোট? দাদা, এটা আমি বলছি পৃথিবীর কোনো নিয়মে না। আপনি অবভিয়াস বলতে পারেন, আমি সেখানে আপনার সঙ্গে একমত হব, কিন্তু বাম আর কংগ্রেস একটা মুসলিম ভোটও পায়নি, পুরোটা তৃণমূল পেয়েছে, এটা কি করে বলছেন? এক মিনিট। এটা 5 বছরের শিশুও জানে পশ্চিমবাংলার, যে মুসলিম বুথে ভোট বেশি হয়, হিন্দু ভোটে আবার বললাম, ওই পার্টে কেউ তো তর্ক করছে না, কিন্তু বাকিটা তো আপনি বললেন পারসেপশন। হিন্দু থেকে সবাই জানে, এটা তো আপনিও বিশ্বাস করবেন। আচ্ছা, হুমায়ুন কবির যেটা বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে মুসলিমদের ভোটের উপরে এই সরকার তৈরি হয়েছে। নাও উই ওয়ান্ট আওয়ার পাউন্ড অফ ফ্লেশ। পরিষ্কার কথা বলছেন, বলে আমরা যেই সংখ্যায় ভোট দিয়েছি, যেই সংখ্যাভাবে আমরা ভোট দিই, সেই সংখ্যা অনুপাতে আমরা প্রতিদানটা, রিটার্নটা পাচ্ছি না। এটা হচ্ছে প্লেন পলিটিক্যাল স্ট্যান্ড। ঠিক আছে, এবার আমি একটা বৃহত্তর পিকচারে বলি, অনেক সমীক্ষকরা আছে এখানে। মুলায়ম সিং যাদবের দল হোক, লালু প্রসাদের দল হোক, যেই আঞ্চলিক দল, কিন্তু আঞ্চলিক দল, যেই দল এইভাবে কোনো একটা ভোট ব্যাংকের উপরে ডিপেন্ড করে যায়, তার ক্ষয়ক্ষতি খুব শীঘ্র হয়। কেননা এটা ডিপেন্ড করে, টিএমসি ডিপেন্ড করছে অন দ্য ডিভিশন অ্যান্ড বাইফার্কেশন অফ হিন্দু ভোটস। হিন্দুদের যে 5 কোটি হিন্দু ভোট আছে, তার মধ্যে থেকে 2,30,00,000 হিন্দুরা বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে। আর যে বাকি থাকলো হিন্দু ভোট, প্রায় 2 কোটির মতো হিন্দু ভোট বাকি থাকলো। 2 কোটি, কারণ প্রায় 1 কোটির মতো হিন্দুরা টিএমসিকে ভোট দিয়েছে, 90 লাখ। তো এই যে 1.5 কোটি মতন বা 2.25 কোটি মতন যে হিন্দু ভোট বাকি থাকলো, এই যে হিন্দু ভোট যারা সিপিএমকে দিচ্ছে, কংগ্রেসকে দিচ্ছে, বা নোটা দিচ্ছে, বা দিচ্ছে না, ঘরে থাকছে, এর মধ্যে থেকে যদি ভারতীয় জনতা পার্টি তার 50% মোবিলাইজ করতে পারে,
ডিফারেন্সটা মাত্র 80 লাখ বা 70 লাখের ডিফারেন্স টিএমসির সাথে। তার মানে যদি মোটামুটি এই যে হিন্দু ভোট যেটা নন টিএমসি এবং নন বিজেপি, ওটা বিজেপিকেও দেয়নি, ওই হিন্দুরা টিএমসিকেও ভোট দেয়নি, সেটা যদি মোবিলাইজ করতে পারে বিজেপি। আমি বলছি এখানে একটা দেবাশিস দা আপনি আসতে পারেন, এখান থেকে আপনার পরিষ্কার শুনতে পারবো, কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে দেবাশিস দা শেষ যে অংশটা বললেন সেটা মোবিলাইজড হয় যদি 80,000 বুথ আছে, সেই বুথে বুথ কর্মী পাওয়া যায়। আমি কোনো আছে নেই সেই বিতর্কে যাচ্ছি না, হ্যাঁ, কিন্তু আমার একটা বক্তব্য আছে দেবাশিস দা, যে তথ্য পরিসংখ্যানটা দিলেন আমরা গ্রহণ করব কি করে? আমরা শুধু সেই তথ্য পরিসংখ্যান আপনাদের সামনে রাখতে পারি যেটা নির্বাচন কমিশনের দেয়া তথ্য, এর বাইরে পারসেপশন আমি আর দেবাশিস দা আড্ডা মারতে মারতে চা খেতে খেতে একমত হতে পারি। না 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 না, ধরুন আমি দেবাশিস দাকে পাল্টা বলছি যে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া সেইখানে 80% ওপর ভোট পড়ে, সেখানে লাস্টবার 82-86% ভোট পড়ে একদম। দক্ষিণ চব্বিশ পরগনা পড়ে না, হ্যাঁ আমি বলছি সেখানে যেটা মুসলিম সম্প্রদায় বেশি ভোট দেয় বলছেন, সেটা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে কত শতাংশ মুসলিম? দাদা আপনার সময় শেষ হয়ে অতিক্রম হয়ে গেছে, এবার আমি অন্য এই যেটা আমি বললাম এটা পলিটিক্যাল ডিসকোর্স, কিন্তু হুমায়ুন কবির এরা সব নিয়ে এসছে, তোহার সিদ্দিক নিয়ে এসছে, আর আমি সদর্বের সঙ্গে একমত। আমি একমত, এখানে কোনো মুসলমান চাইনি যে দুর্গাপূজার ইমার্শন স্টপ করা হোক, কেউ চাইনি, এখানে কোনো হিন্দুও চাইনি সরকারি খরচা মন্দির করা হোক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে? বসিরহাট বারাসাতে সরস্বতী পুজো বন্ধ হয়েছে, তেহট্ট উলুবেড়িতে সরস্বতী পুজো বন্ধ হয়েছে। পশ্চিমবঙ্গে মুসলিম জনঘনত্ব সবচেয়ে বেশি যে দুটি জেলায়, মুর্শিদাবাদ, মালদায়, আপনি দেখবেন তৃণমূল দীর্ঘদিন সেইখানে আসন জিততে কালঘাম ছুটে গেছে। এই 2024-এও মালদাতে একটা আসন জিততে পারেনি। এমন যদি হতো যে এন ব্লক মুসলিমরা সব তৃণমূলকে ভোট দিচ্ছে, মুর্শিদাবাদ মালদাতে একতরফা জিতে যেত। এবং 2021-এ 2021-এ 49টি দেবাশিস দা সব বললেন, খালি এটাই বুঝলাম না যে ফৈজাবাদ লোকসভা কনস্টিটিউয়েন্সি, যাতে 85% হিন্দু পপুলেশন, যার মধ্যে অযোধ্যা, সেখানে কেন বিজেপি হেরে গেল? 2 নম্বর কথা হচ্ছে, উনি যেগুলো বলছেন না, আমি বলি সুমন দা, পঞ্চায়েত ভোট আমি কিছুটা মেনে নিচ্ছি যে বিজেপির ভয়ে মুসলমান সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ তৃণমূলকে ভোট দিতে বাধ্য হন, এইখানেই আমরা বলছি। সুতরাং বাংলার রাজনীতিতে বিজেপি থাকার ফলে তৃণমূলের ভালো হলো না খারাপ হলো। তবে আপনার সাথে আমি একটা জায়গায় একমত দেবাশিস দা, ডেফিনেটলি বিজেপির মধ্যে সংখ্যালঘু সেল থাকা উচিত, কেননা আপনারা যারা চিরকাল বিজেপি করেন আপনারা তো দলে সংখ্যালঘু, যারা তৃণমূল থেকে বিজেপি দেখেছে তারা সংখ্যালঘু। এটা ঘটনা যে কিছু শয়তান, আমার কথা শুনে তারপর আমার উত্তর দেবেন, তো কিছু শয়তান রাজনীতিবিদের জন্য হচ্ছে এই ধর্ম নিয়ে রাজনীতি তারা করছেন। আবার আমাদেরকে কিন্তু এই ব্যাপারেও চোখ খোলা রাখতে হবে যে কিছু লোক যেমন রাজনীতি করার নামে ধর্ম নিয়ে খেলছেন, তেমন কিছু লোক ধর্ম করার নাম করে কেমন রাজনীতি নিয়ে খেলছেন। আমার পরের প্রতিবেদন আর কোনো কথা নয় দেবাশিস দা, অনেকক্ষণ বলেছেন। 2005 সালে ডেপুটি স্পিকারের লোকসভার মুখের উপরে কাগজ ছুড়ে ফেলেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাগজ ছুড়ে ফেলেছিলেন আপনারা, বর্ডার খুলে অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের ঢুকিয়ে আমরা ভোটার লিস্ট চেঞ্জ করে অনুপ্রবেশকারী সংখ্যালঘু বোকার মতো কথা বলছেন। এখানে আমার দাঁড়িয়ে টানতেই হবে। আমার পরের প্রতিবেদন আপনাদের দেখাবো, বিজেপির সরকার চাই, হিন্দু হিন্দু ভাই ভাই, নতুন স্লোগান গত 48 ঘন্টায়। দেখুন, বিধানসভা নির্বাচনের কাঁটায় কাঁটায় 1 বছর বাকি, তার আগে ধর্মের ধ্বজা তুলে ময়দানে নেমেছে শাসক বিরোধী। একদিকে বিজেপির হিন্দু বা নিশান, অন্যদিকে তৃণমূলের পাল্টা সর্বধর্ম মিছিল। গত শনিবার বাঁকুড়া 1 নম্বর ব্লক জুড়ে হিন্দু ভোট এককাট্টা করতে বিজেপির তরফে করা হয়েছিল একের পর এক দেওয়াল লিখন। তার কোনোটায় লেখা ছিল হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপি সরকার চাই। আবার কোনোটায় লেখা ছিল তৃণমূলের বিরুদ্ধে সমস্ত হিন্দু এক হন। বাঁকুড়ার পর হুগলির চুঁচুড়া শহরেও দেখা গেল বিজেপির এমনই ফ্লেক্স। সেখানেও সরাসরি সেই হিন্দু সম্প্রদায়ের কথা, পোস্টারের ভাষাও ছিল একই। জেলায় জেলায় বিজেপির কড়া হিন্দুত্বের বার্তার পাল্টা মাঠে নেমেছে তৃণমূলও। হুগলির চুঁচুড়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে সর্বধর্ম যাত্রায় এক মিছিলে পা মেলালেন মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। এখানে একটা বিজেপি ব্যানার দিয়েছে, দেখুন, বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু হিন্দু ভাই ভাই নয়, মানব সমাজ আমরা সবাই ভাই ভাই। এরা মানুষকে বিভ্রান্ত করছে, আমরা মানুষকে বিভ্রান্ত মুক্ত করছি। আমরা সংবিধানের স্পিরিটের উপর আস্থা রেখে চলি। আমরা উন্নয়ন, রুটি কাপড়া মাকান
কেন্দ্রের বঞ্চনা, ভুয়ো ভোটার লিস্ট স্ক্রুটিনি, আমরা এগুলোর উপরেই থাকব। তার থেকে নজর ঘোরাতে বিজেপি অন্য উস্কানি দিচ্ছে, আমরা তাতে পা দেব না, মানুষ ওদের প্রত্যাখ্যান করবে। তাহলে কি উগ্র মেরুকরণে মুড়ছে বাংলার রাজনীতি? পূর্ণেন্দু সিংহ, সৌরভ বন্দ্যোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, এবার আমি যে বক্তার কাছে যাব, ফিরদৌস শামীম। আজকে সকালে ফিরদৌসও ফুরফুরা শরীফে গেছে। শুধু তাই নয়, ফিরদৌস ফিরে এসে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে, কোট আনকোট, কেউ যদি মনে করে একদিন ফুরফুরা শরীফে ইফতার করে সংখ্যালঘুদের মন জয় হয়ে যাবে, তাহলে সেটা ভুল ধারণা। কিন্তু আমার প্রশ্নটা ঠিক উল্টো দিক থেকে, যে ফিরদৌসের সঙ্গে কংগ্রেস নেতৃত্ব গেছিল, একসঙ্গে গেছিল কিনা ওরা আমি জানি না, শুভঙ্কর সরকার, গোলাম আহমেদ মীর তারা গেছিলেন, সেটা কি ভোটের জন্য নয়? আমি বলছি তারাও কি মমতা বন্দ্যোপাধ্যায় গেলে না হয় সংখ্যালঘুদের মন জয় করার জন্য যাচ্ছেন, কিন্তু শুভঙ্কর সরকার গেলেও কি সংখ্যালঘুদের মন জয় করার জন্য যাচ্ছেন না? এই প্রশ্ন দিয়ে শুরু করব ফিরদৌসের সময়। দেখুন, প্রথমেই বলি, ফিরদৌস শামীম যে আজকে গেছে, আজকে হয়তো আপনি আজকের পোস্টটা দেখেছেন, আমার এক সপ্তাহ আগের পোস্ট দেখলে আবার দেখতে পারতেন যে ফিরদৌস শামীম গেছে। এবং শুধু তাই না, মানে প্রায় যাও। হ্যাঁ, শুধু তাই নয়, দেখুন আপনি যদি দেখেন ফুরফুরার অনেক পীর সাহেব আছেন, পীরজাদা আছেন যারা আমার মক্কেল। ইভেন শুধু তাই নয়, আপনি জানেন যে নওশাদ সিদ্দিকী তার একাধিক মামলা আমি করেছি, অনেকের মামলায় আমি করি, ফলে আইনজীবী হিসেবে আমার যাতায়াত রয়েছে, আমার চেম্বারেও তারা আসেন, ফলে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে আজকে আপনার আজকে একটি গুরুত্বপূর্ণ দিন। আজকে হচ্ছে যিনি মূল পীর সাহেব আবু বকর সিদ্দিকী সাহেবের, তার আজকে মৃত্যুদিন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং সেই জন্য অনেকেই সেখানে যান। এবং এই যে এক সপ্তাহ আগে সেখানে 3 দিন ধরে বাৎসরিক একটা উৎসব হয়, সেখানে প্রায় না হলেও 1 কোটি। ফিরদৌস, নওশাদের মামলা তুমি লড়েছো আমি জানি, কিন্তু আজকে তো নওশাদকে দেখতে পেলাম না, তোমায় দেখতে পেলাম। হ্যাঁ, আমি দেখুন, আমি সেই জন্যই বললাম যে বেসিক্যালি আমার সেখানে যাওয়া একেবারে ব্যক্তিগত। সেখানে গিয়ে অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়, অনেক সময় সাক্ষাৎ হয়। এই 1 সপ্তাহ আগে গেছিলাম, তখনও সাক্ষাৎ হয়েছে। বিষয়টি সেটা নেই, বিষয়টি অন্যরকম। দেখুন, আজকের যাওয়া, কিন্তু এই একদিন ফুরফুরা শরীফে ইফতার করে সংখ্যালঘুদের মন জয় হয়ে যাবে, সেটা ভুল ধারণা, এটা লিখলে। হ্যাঁ, এটা এখানেই আসি। দেখুন, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট কি? ধর্মনিরপেক্ষ মানে কি? ভারতবর্ষের প্রতিটি নাগরিকের নিজস্ব ব্যক্তিগত পরিসরে ধর্ম থাকতেই পারে, কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, বা রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনো নির্ণায়ক শক্তি হবে না। আজকে যে ধরুন ইফতার পার্টিটি হলো, ইফতার মজলিসটি হলো, আমার প্রথম প্রশ্ন, সেই ইফতারের ব্যয়ভার কে বহন করলো? রাজ্য, অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকায় সেই ইফতারের ব্যয়ভার বহন করা হলো, নাকি কেউ ব্যক্তিগত উদ্যোগে এই ইফতার দিয়েছেন? প্রথম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এতক্ষণ ধরে আমি শুনছিলাম, আমি হিন্দু হওয়া সত্ত্বেও একটা উল্টো প্রশ্ন করি, ধরো দুর্গাপুজোয় যে ক্লাবগুলো টাকা পায়, সে তো তোমার টাকাতেই হয়। অন্যায়, আমি ওখানেই আসছি। রাষ্ট্রের কাজ মন্দির বা মসজিদ তৈরি করা নয়, রাষ্ট্রের কাজ ইমাম ভাতা বা পুরোহিত ভাতা দেওয়া নয়, রাষ্ট্রের কাজ কখনোই এই ইফতার মজলিস বসানো নয়। রাষ্ট্রের কাজ হচ্ছে ইমামের সন্তান সে সঠিক শিক্ষা পাচ্ছে কিনা, ইমামের সন্তানটি তার কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে কিনা, এটা দেখা রাষ্ট্রের কাজ। দুর্ভাগ্য হলেও দেখছি যে কিছুক্ষণ আগেই বন্ধু তরুণজ্যোতি বলছিল যে ওই কিছু পুজোর ক্ষেত্রে, দুর্গাপুজোর ক্ষেত্রে পারমিশন নিতে, শুধু দুর্গাপুজো নয়, আমি নিজে মামলা করেছি, কালী পুজো আটকে দেওয়া হয়েছে। শুধু কালী পুজো নয়, জলসাও, ধর্মীয় জলসা, ইসলামিক জলসা, সেটা আটকে দিয়েছে, আদালত থেকে পারমিশন। অর্থাৎ বিষয়টি ধর্মীয় নয়, বিষয়টি হচ্ছে রাজনৈতিক, বিষয়টি হচ্ছে পছন্দ এবং অপছন্দের। পছন্দের ব্যক্তিদের দুর্গাপুজোর কখনো ভাসান কখনোই আটকানো হয় না, পছন্দের ব্যক্তিদের দুর্গাপুজো করতে কখনো বাধা দেওয়া হয় না। অপছন্দের ব্যক্তিদের দুর্গাপুজো, কালী পুজো করতে বাধা দেয়, সেই জন্য আদালতে আমাদের মামলা করতে হয়। অপছন্দ ব্যক্তিদের জলসা করতে বাধা দেওয়া হয়, তাদের জন্য মামলা করতে হয় যাতে জলসাটি কন্ডাক্ট করতে হয়। এটা পুলিশ প্রশাসন করে, বেআইনিভাবে করে, এবং আদালত সেই ক্ষেত্রে নির্দেশ দেন। বিষয়টি হচ্ছে পছন্দ এবং অপছন্দের। আর দ্বিতীয় কথা বলি, যে কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে রাষ্ট্রের কখনোই নীতি নির্ধারণের ক্ষেত্রে যদি ধর্মকে নির্ণায়ক শক্তি করেন, তাহলে কিন্তু জানবেন যে বাঘের পিঠে চড়ে বসছেন। বাঘের পিঠে একবার চড়লে না, নামা খুব কঠিন। আর এই যে 9 বছর পরে, আমি আজকে গিয়ে কথা বলছিলাম অনেকের সঙ্গে, যে আসলে এই যে মুখ্যমন্ত্রী আসছেন, খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সেই আলোচনা আছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম যে আসলে এই 9 বছরে কি করেছেন। এই 9 বছরে তারা নিজেরাই চাইছেন শ্বেতপত্র প্রকাশ করে এই রাজ্য সরকার বলুক যে ফুরফুরার উন্নয়ন প্রকল্পে রাস্তা কি তৈরি করেছেন, হাসপাতাল কি তৈরি করেছেন, অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার কি তৈরি করেছেন। আর একটা কথা বলে শেষ করব, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এক সময় যে 10,000 মাদ্রাসার অনুমোদন দেব।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল করবো। হাসপাতাল কখনো মুসলমান বা হিন্দুর হতে পারে না। আর 10,000 মাদ্রাসার অনুমোদন কোথায় দেওয়া হয়েছে সেই 10,000 মাদ্রাসার অনুমোদন? আর মাদ্রাসা কিন্তু কোনো বাতিল শব্দ নয় বা অসাংবিধানিক শব্দ নয়। মাদ্রাসা শব্দের অর্থ হলো স্কুল। সেই কতগুলো স্কুলের অনুমোদন দিয়েছেন সেটি যদি জানান তাহলে উপকৃত হবে। হ্যাঁ, মানে প্রশ্ন খারিজি মাদ্রাসা নিয়ে। মাদ্রাসা আমরা যখন ছাত্র জীবন শুরু করেছি তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একদম প্যারালাল শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা নিয়ে কোনো প্রশ্ন নয়। খারিজি মাদ্রাসা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে, মাদ্রাসা নিয়ে বন্ধ করা নিয়ে যে কথাটা একটু আগে দেখুন, প্রোপাগান্ডাটা বিজেপির তৈরি, সেটাকে শেয়ার করলে এখানে শতরূপ ঘোষ। আমি ধন্যবাদ জানাবো ফিরদৌস দাকে এটা পরিষ্কার করার জন্য, যেটা পছন্দ অপছন্দের জায়গা থেকে দেওয়া বা দেওয়া হয় না, এটা কোনো ধর্মের বিষয় নয়। আমি ওটা ধন্যবাদ জানাচ্ছি ফিরদৌস দাকে। আর দ্বিতীয়ত একটু আগে জোট প্রসঙ্গে শতরূপের খুব গায়ে জ্বালা ধরলো, আমাকে বললো না না তোমার একদম খারাপ লাগেনি। আমি যদি পাল্টা প্রশ্ন করি যে কংগ্রেসের হাতে খুন হওয়া সিপিএম কর্মী, তাহলে তাদের জন্য তোমাদের কোনো খারাপ লাগেনি, কেন জোট করেছো? তাহলে আরএসএস নিয়ে এত কথা, ইস্তফাপত্র দেয় তাতে পরিষ্কার লেখা সিপিএম আরএসএস এর সঙ্গে মিলে চলছে। কংগ্রেসের সাথে সিপিএম এর জোট করা নিয়ে যাবতীয় অভিযোগ সত্যি হলেও এটা মিথ্যে হয়ে যায় না যে মমতা বন্দ্যোপাধ্যায় বাবরি ধ্বংসের পরে মোদী বিজেপির সাথে হাত মিলিয়েছেন। দ্বিতীয় কথা, আমি দেখো ইন্টারাপ্ট করছি না, এটা যেন না হয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বলছি এটা কোনো প্রপাগান্ডা নয়। বামফ্রন্ট সরকারের সময় 2 বছর এরকম হয়েছিল যে বিজয়া দশমী এবং মহরম একদিন, এবং 1 বছর হয়েছিল যে একাদশীর দিন মহরম। বামফ্রন্ট সরকারকে বন্ধ করতে হয়নি কোনোটাই, না তাজিয়া না ভাসান, কারণ বামফ্রন্ট জানতো বাংলার হিন্দু মুসলমান একে অপরের শত্রু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় শত্রু মনে করেন বলে এই জিনিস করেছে। আই বেগ টু ডিফার, শতরূপ সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছে। আমি বলছি সম্পূর্ণ অসত্য তথ্য দিচ্ছে, অনিচ্ছাকৃত হয়তো। হ্যাঁ, এই হচ্ছে আনন্দবাজার পত্রিকা সহ সমস্ত সংবাদপত্রের কাটিং। 17ই অক্টোবর 1983 সাল, সেদিন সপ্তমী ছিল। আবার আমি বলছি, আমি আবার বলছি ও ভুল তথ্য দিয়েছে। এই জন্য আরো একটু পিছিয়ে যাই। 1982 সাল 24শে অক্টোবর, সেখানে বামফ্রন্ট সরকার, মেক নো মিস্টেক, সমস্ত সংবাদপত্রের সাক্ষ্য বহন করছে। তখন এবিপি আনন্দ ছিল না, তাহলে আর্কাইভ থেকে এক্ষুনি দেখিয়ে দিতাম। সেইখানে শনিবার মহাকরণে আমি পড়ছি আনন্দবাজার পত্রিকা থেকে, প্রশান্ত সুর সাংবাদিকদের তথ্য জানান, কারণ তখন জ্যোতি বসু ছিলেন না, বাইরে ছিলেন প্রশান্তবাবু। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র সচিব রথীন সেনগুপ্ত, রাজ্য পুলিশের ডিজি গোপাল মজুমদার এবং কলকাতার পুলিশ কমিশনার নিরুপম সোন সহ পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে মিলিত হন। এবং তারপর প্রশান্তবাবু, মানে যিনি কার্যকরী মুখ্যমন্ত্রী, অ্যানাউন্স করেন, প্রত্যেকটা শব্দ লক্ষ্য করুন, 27শে অক্টোবর বিজয়া দশমীর দিনও মহরমের কিছু অনুষ্ঠান আছে, ওই সব অনুষ্ঠানে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে দৃষ্টি রাখা হবে, কোট আনকোট। তিনি বলছেন পুজোর কদিন মহাকরণে তার অফিস ইত্যাদি ইত্যাদি। তারপরে তিনি বলছেন মহরম পড়ে যাওয়ায় 28শে এই রাজ্যের কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না, সেটা তারা পরদিন 29শে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করতে পারবেন। এছাড়া তিনি বলছেন দশমীর দিন অর্থাৎ 27শে অক্টোবর রাত 10টার মধ্যে প্রতিমা নিরঞ্জন শেষ করার জন্য রাজ্য সরকার সকলের কাছে আবেদন জানাচ্ছে। তার কারণ মহরম পড়ে যাওয়ায় 28শে রাজ্যের কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না। একেবারে তথ্য। তুমি যখন যে দ্বিতীয় যে উদাহরণটা দিলাম, এটা চেক করবো, যদি আমার ভুল হয়ে থাকে আমি সংশোধন করবো, কিন্তু আমি কথাটা বলিনি। রাত 10টার পরে প্রতিমা নিরঞ্জন করা যায় না, চিরকাল। এখন কি হয় আমরা জানি না, কিন্তু এই নিয়ম চিরকালই বেশিরভাগ ক্ষেত্রে ছিল। তার হাজারটা কারণ আছে, তার ব্যান্ড থেকে শুরু করে ইত্যাদি। এটা অফিশিয়াল অ্যানাউন্স করা হচ্ছে যে মহরমের জন্য। তবে এইটা ঘটনা আমিও সাইডটা বার করছি, বামফ্রন্ট সরকারের সময় কিছু পাবে না, এটাই পাবে। এবং মহরম একসাথে হয়েছে, এই উদাহরণও রয়েছে। এবং বলি তোমাকে, যে দিন মমতা বন্দ্যোপাধ্যায় এইটা বন্ধ করেন, সেই বছর ত্রিপুরাতে, তখন আমাদের সরকার মানিক সরকার মুখ্যমন্ত্রী, ত্রিপুরাতে ওই বাড়ি 2015 সাল খুব সম্ভবত ভাসান এবং মহরমের তাজিয়া একই দিনে হয়েছে এবং নির্বিঘ্ন হয়েছে। এই উদাহরণ একেবারে মানে 100% সঠিক তথ্য নিশ্চিত হয়েই আপনাদের সামনে বললাম। ইমাম সাহেব অনেকগুলো কথা বলেন, ইমাম সাহেব উত্তর দেওয়াটা প্রয়োজন আছে। উনি মানে বললেন যারা হিন্দু মুসলমানের রাজনীতি করে শয়তান রাজনীতিবিদ, ঠিকই বলেছেন, ভুল বলেননি। কিন্তু উনি খুব কেয়ারফুলি ডাক করে গেলেন যখন তুমি হুমায়ুন কবিরের কথা বললেন। তিনি বললেন না, যখন ফিরহাদ হাকিম বলে যে দাওয়াতে ইসলাম, যারা ইসলাম নিয়ে জন্মায় তার দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, তিনি বললেন না
যে ইমাম ভাতা ব্যাপারটা কি ইসলাম পারমিটেড করে, তাও সেই সরকার যে সরকারের মেইন ইনকাম হচ্ছে লটারি এবং মদ বিক্রি, লটারি মদ বিক্রি, আর যারা ট্রেন চালায় তারা কি শয়তান না ফেরেশতা? আমি ইমাম সাহেবের উত্তরটা নিয়ে নিই। হ্যাঁ, বিষয়টা কি সম্বন্ধে আমি দুটো পয়েন্ট খুব পরিষ্কার করে বলতে চাই। প্রথমে সতর্কের কথাটা তখন বলা হয়নি, পেন্ডিং ছিল, বলে দিচ্ছি। ওরা যেটা বলতে চাইছেন যে এই ফুরফুরা শরীফ, এই হেন তেন, মমতার ইত্যাদির কারণে মুসলিম সোসাইটি খুব বেশি ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে বলে মমতাকে ভোট দিচ্ছে। এটা আমি বলতে চাই, শেষ করতে দিই ভাই। আমি বলতে চাই 2011-র আগে আমি বলিনি, শেষ করি ভাই আমার। 2011-র আগে ছিল না, কিচ্ছু ছিল না। এই মন্দির এসে ছিল না, জগন্নাথ মন্দির এসে ছিল না, ফুরফুরা এসে ছিল না। তখন যে পশ্চিমবাংলার আপামর জনগণ মমতাকে ভোট দিয়েছে, এই সমস্ত দিকে ভোট দেয়নি। মানে বুঝলাম না। প্রথম কথা হচ্ছে 2011-র আগে বা 2011 সালে আপনি বুঝেছেন। শুনুন, শেষ করতে দিন, উত্তরটা শুনতে হবে, আপনি শুনে আবার তারপর শেষ করবেন। 2011 সালের আগে বা 2011 সালেও বাংলার আপামর জনসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেননি, একটা বড় অংশ দিয়েছেন। কেমন? ওটাকে আপামর জনসাধারণ দেওয়া হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কথাটা কি বলা হচ্ছে, বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান যাকে ইচ্ছে ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। এক সেকেন্ড, আমি কথাটা শুনে নিন, কথাটা শুনে নিন ইমাম সাহেব, কথাটা শুনে নিন। আপনি ধর্মগুরু, আমি রাজনৈতিক কর্মী, আপনার সাথে আমার কোনো তর্কের ব্যাপার নেই। আমি কথাটা শুনে নিন। যিনি যাকে ইচ্ছে ভোট দেবেন, কিন্তু কোনো রাজনৈতিক নেতা কোনো ধর্মীয় মঞ্চকে ভোট প্রচারের কাজে ব্যবহার করবেন না। আপনি যদি আপনার ধর্মীয় মঞ্চকে, কি আমি আমার ধর্মীয় মঞ্চকে ভোট প্রচারের জন্য ব্যবহার করি, সেটা অন্যায়। আমি আবার আমার প্রশ্ন, হুমায়ুন কবির যিনি বলেছিলেন যে আগে জাতিসত্তা তারপরে দল, আজকে তার বক্তব্যে তিনি কিন্তু অনড় রয়েছেন। আমার পরের প্রতিবেদন তাকে নিয়ে। দলের প্রায়োরিটি আমার কাছে নাম্বার 2-তে, নাম্বার 1-এ তো আমার জাতিগত প্রায়োরিটি। হুমায়ুন আছেন হুমায়ুনে, তৃণমূল শোকজ করার পরও তিনি অবস্থানে অনড়। আমার কাছে আমার দল আগে না, আগে আমার জাতিসত্তা, তারপরে আমার দলের প্রায়োরিটি। আপনাকে এই যে পরপর শোকজ করছে, আপনি চিন্তিত? মোটেই চিন্তিত নই, বিচলিতও নই। এ নিয়ে কোনো ভালো ঘুম হয় রাত্রে, কোনো অসুবিধা নেই। কিন্তু দল করা পদক্ষেপ নেওয়ার পরও ভরতপুরের তৃণমূল বিধায়ক কি করে জাতি মন্তব্যে অনড়? কি করে তিনি এখনো বলে যাচ্ছেন দলের উপরে জাত? বিরোধীদের প্রশ্ন, মুসলিম ভোট এককাট্টা করতেই কি হুমায়ুন কবিরকে দিয়ে এগুলো বলাচ্ছে তৃণমূল? তৃণমূল একরকম বলছে তো পাল্টা বিজেপি একরকম বলছে, এবং দুজনেই ধর্মকে সামনে এনে যেন মনে হচ্ছে ধর্মের ধ্বজাধারী। এটা কেউ ধর্মের লোক না, ধর্মকে ব্যবহার করে অধর্মের কাজ করছে রাজনীতির ধান্দা পোষানোর জন্য। লক্ষ্যটা কি? লক্ষ্যটা যে এমন গরম গরম কথা বলো যাতে হিন্দু মুসলমান দুটো ভোটকেই পকেটে রাখা যায়। সম্প্রতি তৃণমূলের মুসলিম বিধায়কদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, যার পাল্টা মুখ খোলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এরপরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। তার উত্তর দেওয়ার পাশাপাশি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন হুমায়ুন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে, আবার পরে শওকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা শওকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি, তাদের জন্য কোনো শোকজ 6 মাসের মধ্যে 2বার শোকজ হয়েছে। আগামীকালে ওকে ডেকে পাঠাবো এখানে, এবং ওকে কালকে কিছু টিপচার দেওয়া হবে, ডেকে পাঠিয়ে আমরা ওকে আমাদের বন্ধু দলের কিছু নির্দেশ আছে, আমরা সেটা। শুভেন্দু অধিকারী প্রসঙ্গেও নিজের অবস্থানে অনড় হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারীকে ওই কথা প্রত্যাহার না করা পর্যন্ত মুর্শিদাবাদের মাটিতে আমি ঢুকতে দেব না। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে। রাজনীতিতে ওপরে এক দেখানো হয়, ভিতরে আর এক খেলা হয়। এটা নতুন কিছু নয়, কিন্তু এক্ষেত্রে লড়াই আসল নাকি হিন্দু মুসলিম সাম্প্রদায়িক মেরুকরণের উদ্দেশ্যে ছায়াযুদ্ধ চলছে তৃণমূল বিজেপির মধ্যে, তার উত্তর ঘিরে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঋত্বিক প্রধান ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রথমে হচ্ছে শুভেন্দু অধিকারীর সেই কথা যে মুসলিম বিধায়কদের ক্ষমতা এলে চ্যাংদোলা করে রাস্তায় ফেলার কথা। হুমায়ুন কবির তার পাল্টা বললেন ঠুসো দেওয়ার কথা। তারপরে বললেন জাতিসত্তা আগে দল পরে।
এইটা বলার পর একটা শোকজ এবং তারপর হুমায়ুনের আবার আজকের বক্তব্য যে বক্তব্যে অনড় আছি। এরপরে একটাই প্রশ্ন হয় বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যে তাহলে শোকজ কি লোক দেখানো? এর আগে বারবার যেটা আলোচনা হয় ওই 70% আর 30% ওই ভাগীরথীতে কেটে ফেলার কথা, ভাসিয়ে দেওয়ার কথা। আমি বলছি বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে কিন্তু অ্যাকশন হয়নি। কোথাও কি এটা দলের স্ট্র্যাটেজি, হুমায়ুনকে মানে কিছুটা যাকে বলে লং রোপ সেই দিয়ে রাখা হচ্ছে? একেবারে প্রত্যেকটাই স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে কিন্তু মানে চলছে। যখনই বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপি চাই, তার মানে যেই মুহূর্তে হিন্দু ভোটের পোলারাইজেশনের দিকে তাকিয়ে বিজেপি স্লোগান দিতে শুরু করলো, সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলো ভাই আমার কোর কনস্টিটুয়েন্সি চাই, বলে চলো মানে মুসলিম ধর্মগুরুদের কাছে চলো, এবং সেই হিসেবেই ফুরফুরা শরীফের যাত্রা, মানে 9 বছর পরে ফুরফুরা শরীফের যাত্রা। ফলে পরিষ্কার একদিকে যখন হিন্দু ভোটের পোলারাইজেশন বিজেপি, আরেকদিকে মূল কনস্টিটুয়েন্সি মুসলিম ভোটের পোলারাইজেশনে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রশ্ন তুলেছেন যে ভাই গির্জাতে যখন যাই তখন তো প্রশ্ন করো না তোমরা, তো গির্জাতে যখন যান আপনি তখন তো আপনি বিজেপিকে পরাজিত করতে হবে সেই কথাটা বলেন না। গির্জাতে যখন যান তখন তো আপনি ইমাম মানে ইমামদের মতন ভাতার কথা বলেন না মানে খ্রিস্টানদের জন্য। আপনি যখন গুরুদ্বারা যাই তখন কেউ কিছু বলে না, আর গুরুদ্বারা গিয়ে তো আপনি বিজেপিকে পরাজিত করার কথা বলেন না, একমাত্র মুসলিম ধর্মীয় স্থানে গিয়ে বলেন বা মুসলিমদের অনুষ্ঠানে বলেন। মুসলিম মানে 34% আছে জন্য সেই সংখ্যাটার দিকে তাকিয়ে আপনি বার্তা দেন, কিন্তু গুরুদ্বারাতেও গিয়ে বলেন না বা কোনো দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়েও বলেন না। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে হুমায়ুন কবির কেন এই ধরনের কথা মানে অবস্থান নিচ্ছে, বা হুমায়ুন কবিরের ব্যাপারে দল হঠাৎ করে একটা শৃঙ্খলা ভঙ্গের একটা নোটিশ জারি করলো, তারপরে তিনি ডিফাই করলেন, তারপরে তো দল কোনো ব্যবস্থা নিতে পারছে না। পারবে কি করে? যে রাজনৈতিক আবহাওয়াটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মিলে তৈরি করেছে, সেখানে মানুষকে আফিংয়ের মতন ধর্মের দ্বারা পরিচালিত করেছে। বহু সংখ্যক মানুষ এখন ধর্মের দ্বারা পরিচালিত। ফলে পরিষ্কার আজকে যদি মানে ভরতপুরের বিধায়ককে হুমায়ুন কবিরকে যদি কোনো ব্যবস্থা নেয়, তাহলে মুসলিম সমাজ সরে যাবে। সরাসরি কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবার একইভাবে হুমায়ুন বলতে পারেন যে ভাই আমার দলের থেকে ধর্ম অনেক বড়, আমার জাতি অনেক বড়। এটা আমি নিশ্চিত 80-র দশকে বরকত গনিঘা চৌধুরী এই ধরনের কথা বলতেন না, তিনিও মুসলিম মানুষ ছিলেন। কিন্তু তাকে যদি 100 বার বলতাম আমি যে আপনি ধর্ম আর দলের মধ্যে কাকে চান, দেশ, অবশ্যই উনি দেশ এবং দলের কথাই বলতেন। পরিবর্তন হয়ে গেছে, পুরোটাই আমাদের আফিংয়ের মধ্যে আমরা ঢুকে গেছি। একই সাথে সুমনদা বলতে চাই যে হুমায়ুন কবিরের এই বলার পেছনে কিন্তু আরেকটা রাজনৈতিক সমীকরণ আছে। সেটা হলো যে পরিষ্কার মুর্শিদাবাদে কিন্তু অধীর চৌধুরীকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন, মানে গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসে মুসলিম জিগির তুলে একেবারে পরিষ্কার এইখানে কিন্তু মুসলিম জিগির তুলেই একেবারে বলা যায় অধীর চৌধুরী যাতে বিধানসভায় না আসতে পারে, একেবারে কংগ্রেসকে মুর্শিদাবাদ থেকে মুছে দেওয়ার জন্যই কিন্তু এই জিগিরটা তোলা হয়েছে, যাতে করে মুসলিম ভোট ব্যাংক আবার কংগ্রেসের দিকে ফিরে না যেতে পারে। ফলে এটা সচেতন প্রয়াস আমি মনে করি যে কংগ্রেস থেকে মুসলিমরা যাতে দূরে থাকে, সেই কারণেই কিন্তু আরও অতিরিক্তভাবে কিন্তু হুমায়ুন কবির মানে পোলারাইজেশনের রাজনীতি করছে। আমার প্রশ্ন সেটা হলো যে দেখুন, এই সেকুলার ভাবনা চিন্তাটাকে যারা এগিয়ে নিয়ে যেতে পারতো সেই সিপিআইএম দল, তারা অতীতের মানে তাদের অতীতে অসংখ্য ভুল ছিল। যেমন মাদ্রাসার প্রশ্নে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্তব্য, বা তিনি ব্যবস্থা নিতে পারেননি মাদ্রাসার বিরুদ্ধে, কারণ মুসলমান ভোটটা তখন সিপিএমের কাছে ছিল এবং মুসলমানদেরকে চটাতে চায়নি। তসলিমা নাসরিন যে সেকুলার প্রশ্নটা আসছে, তসলিমা নাসরিনের প্রশ্নে সিপিএম কেন চুপ ছিল? তার কারণ হলো মানে ওই মৌলবাদী মুসলিমদের সমর্থন যদি হারিয়ে যায়, তাহলে সিপিএমের ভোট ব্যাংকে নিয়ে প্রশ্ন আসতে পারে। কিন্তু যে প্রশ্নটা আমরা রাখতে চাই সমাজ থেকে, মনে করি যে কংগ্রেস এবং সিপিএম যে মানে অবস্থান রাস্তার মধ্যে নেওয়া উচিত ছিল এই ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে, উদার ভাবনার প্রশ্নে, সেটা তারা নিতে ব্যর্থ হয়েছে। যেমন আর একই সাথে আমি প্রশ্ন তুলতে চাই, আমার মতন অধ্যাপকরা তারা কেউ উপাচার্য হওয়ার জন্য, রাজ্য সরকারের উপাচার্য বা কেন্দ্রের উপাচার্য হওয়ার জন্য তারা তেল মাখছি আমরা। আবার একই সাথে যে যারা সকল গুণীজন, অর্থাৎ যারা মানে নাগরিক সমাজের মুখ, যারা কবিতা লেখেন, যারা শিল্প সংস্কৃতির সাথে যুক্ত আছেন, যারা সিনেমার আর্টিস্ট,
তারা কিন্তু দেখুন এই ধর্মের যে একেবারে আফিংয়ের মতন আমাদের খাওয়াচ্ছে দুটো রাজনৈতিক দল। আপনি দেখুন নাগরিক সমাজ থেকে একটি প্রতিবাদ নেই, নাগরিক সমাজ থেকে একটি কথা নেই। পয়েন্ট, আমি নাগরিক সমাজে আসবো, কিন্তু কারুর কাছে যাব না। না, তার কারণ হচ্ছে এখনো আমার একজন বক্তা বলেননি, আমি সরাসরি মানে ভেটো প্রয়োগ করে শুভময় মৈত্রকে ডাকবো। তার আগে আমি শুধু বিশ্বনাথদার কথা শুনতে শুনতে মনে পড়ছিল যে যার নামের সঙ্গে মৌলানা যুক্ত ছিল, মৌলানা আবুল কালাম আজাদ, তার সামনে যখন ধর্ম না দেশ প্রশ্ন এসছে, ধর্মকে সরিয়ে দেশকে বাঁচতে তিনি 2 সেকেন্ড দেরি করেননি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা বলছিলেন 80 দশকের রাজনীতির কথা বলছিলেন, গনি খান চৌধুরীর কথা বলছিলেন। না, আমি বলছি রাজনীতিটাই তো অন্যরকম ছিল। শুভময় মৈত্রের কাছে আমার এইটাই প্রশ্ন থাকবে যে সত্যি সত্যি ভোটের রাজনীতিতে বা রাজনীতির বড় ইস্যু হওয়ার ক্ষেত্রে ধর্ম এই রাজ্যে কোনো দিন, মানে সেটা 77 বলতে পারি, সেটা 2011 বলতে পারি, ক্ষমতা বদল বাদ দিন, ইস্যুর ক্ষেত্রে কখনো জমির লড়াই, কখনো হয়েছে সেটা ভূমি সংস্কার, কিন্তু সত্যি সত্যি ধর্ম কখনো বড় ইস্যু হয়ে দেখা গেছে? তার মানে সময়টা কি পাল্টাচ্ছে? যে শব্দটা বিশ্বনাথদা ব্যবহার করলেন, পরিবর্তন হয়েছে, ইস্যুগুলো পাল্টাচ্ছে সময়টা? একেবারে সুমনবাবু, মানে একেবারে সময়ের পরিবর্তন হয়েছে, এবং মানে ভাগ্যিস এখনও আপনার ভেটো টেটো দেওয়ার ক্ষমতা আছে, না হলে ভোটের রাজনীতি যেদিকে যাচ্ছে তাতে আমাদের কথা বলার সুযোগ বারবার কমে যাবে। মূল কথা হচ্ছে, যেটা প্রথম কিন্তু একেবারে গুলিয়ে গেলাম, সেটা হচ্ছে রাজনীতিবিদরা শয়তান। আমি এর তীব্র প্রতিবাদ করছি। রাজনীতির মানুষদের সঙ্গে যোগাযোগ আছে, ফিরদৌসও রাজনীতির সঙ্গে যুক্ত, অনির্বাণ যুক্ত, তরুণজ্যোতি যুক্ত, শতরূপ যুক্ত। আমি চাই না আমার সামনে এমন কোনো দিন আসুক যাতে আমাদের এদেরকে শয়তান বলতে হয়, বা বেশিরভাগ রাজনীতিবিদই এবং আমাদের রাজনৈতিক দলগুলো তারা আমাদের সংবিধানের অংশ। তাদের মধ্যে কিছু মানুষ কিছু সময় কিছু ভুল করতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে যে রাজনীতির মধ্যে আমরা বেঁচে আছি, সেই রাজনীতি যতই নিচে নামুক না কেন, তার মধ্যেও যে মানুষগুলো আছেন, রাত্রির বেলা খুব অসুবিধে হলে যে দলের লোক ভুলে গিয়ে এখনও এই পশ্চিমবঙ্গে মানুষ একসঙ্গে মানুষকে হাসপাতালে নিয়ে যান, একই সময় কোভিডে আমার চোখের সামনে অন্তত RSS-এর কর্মী থেকে রেড ভলেন্টিয়ার্স একসঙ্গে লড়াই করেছেন। সুতরাং আমি সেই জায়গাটায় একেবারেই নেই। দ্বিতীয় যে মুশকিলের প্রশ্নটা, সেটা হচ্ছে যে পেট খালি থাকলে জানান দেয়, মস্তিষ্ক না জানানটাও দেয় না। এটা আবার একটা পুরনো আরবি প্রবাদ আর কি। ফলে মস্তিষ্ক যেটা জানান দিচ্ছে না আর কি বহুদিন ধরে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ বদলাচ্ছে। সেই জন্যে বামফ্রন্টের সময়, এবং অবশ্যই বিরোধী কংগ্রেস ছিল একই সঙ্গে, যে ঘটনাগুলো আজকে পশ্চিমবঙ্গে ঘটছে, সেই সময় যেগুলো উদাহরণ ছিল আজকে সেগুলো সামগ্রিকতার চেহারা নিচ্ছে। বামপন্থীরা কি ভুল করেননি? করেছেন তো বটেই। তসলিমা নাসরিন নিয়ে বামপন্থীরা ব্যর্থ হয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য ব্যর্থ হয়েছেন। মনে নেই, আনন্দবাজার পত্রিকা ছাপা বন্ধ করে দিয়েছিলেন প্রায় 1.5 মাসের ওপর সময় ধরে, ব্যর্থ হয়েছেন। কিন্তু সেই উদাহরণগুলো আজকের দিনের সামগ্রিকতা নয়। যে ঘোষিতভাবে যে হিন্দু রাষ্ট্রবাদের রাজনীতি, সেখান থেকেই তো শ্রমিকবাবু তসলিমা নাসরিনের কথা বলছেন আসার জন্য এখানে। তসলিমা নাসরিন কী লিখেছেন? যদি মানুষ হয়ে না পারি পাখি হয়ে ফিরবো একদিন। কি বলেছেন? আমার জন্য অপেক্ষা করো মধুপুর, নেত্রকোনা, অপেক্ষা করো জয়দেবপুরের চৌরাস্তা, আমি ফিরবো ভিড়ে, হট্টগোলে, খরায়, বন্যায়, অপেক্ষা করো চৌচালা ঘর, উঠোন, লেবুতলা, গোল্লাছুটের মাঠ, আমি ফিরবো। উনি জানেন না কলকাতার কি অবস্থা, উনি খবরের কাগজ পড়েন না যে কলকাতা মানে এখন মন্দির আর মসজিদ, দীঘা মানে মন্দির আর মসজিদ, মুর্শিদাবাদের যে কোনো ঐতিহাসিক জায়গা এখন মন্দির আর মসজিদ। ভুলে গেলে চলবে? আর তরুণ যদি যে কথাটা বলল, তরুণ যদি তো উদাহরণ দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি 1984-তে ভোটে জিতেছিলেন মুসলিম মহল্লায় গিয়ে। আমার উত্তর নয়। 84 সালের নির্বাচন, ইন্দিরা গান্ধীর মৃত্যু। আমরা পশ্চিমবঙ্গের বাঙালি মানুষ যারা মনে করেছি এইভাবে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করা যায় না, সেই জন্যই মাঝরাতে উঠে চমকে উঠে শুনেছিলাম এবার ভোটে জিতল কে? আশুল আহা আবার কে? সেই দমদম মাঝরাতে শুনতে পাচ্ছি নীরেন ঘোষ হেরে গেছেন। ধর্মের কথা নয়, মানুষ তখন আবেগে ভোট দিয়েছিলেন। আর আজকে আবার বললাম, পেটের খিদে আমরা বুঝতে পারি, মস্তিষ্কের খিদে আমাদের জানান দেয় না। সেই জন্যে আজকের রাজনীতি, আমাদের পশ্চিমবঙ্গের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জায়গায় আজকের রাজনীতিতে ধর্ম এই প্রক্রিয়ার মধ্যে ব্যবহৃত হচ্ছে রাজনীতির রান্নায়। নিশ্চয়ই যতদিন ব্যবহৃত হবে, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, সেটা যদি হয় হয়তো খুব একটা ভালো নয়, কিন্তু তাই দিয়ে যদি ভোট হয়, ভোট হবে। আগামী দিনে আবার নতুন করে মানুষ ভাববেন, যখন ইতিহাসের প্রয়োজন হবে, সমাজের প্রয়োজন হবে, দিন বদলাবে, তখন
আবার নতুন রাজনীতি আসবে, কিন্তু তা বলে আজকের রাজনীতির প্রতিটি মানুষ শয়তান নন। অনেক মানুষই আছেন যারা ভগবানের মতোই। আমি কিন্তু সবাইকে সমস্ত রাজনীতিবিদদের শয়তান বলি, আমি বলিনি সব রাজনীতিবিদদের আমি শয়তান বলেছি। আমি বলেছি যে সমস্ত রাজনীতিবিদ সাম্প্রদায়িকতা নিয়ে লড়াই করে, যারা মানুষের লাশ চায়, সেই সমস্ত রাজনীতিবিদদের শয়তান। বিশ্বনাথ সুরেন্দ্রের একটা প্রশ্ন আমি শুধু একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, মানে জাস্ট টাইম লাইন, মানে ইতিহাস জানতে চাই, আপনাকে জানতে চাই না, আপনাকে জানতে চাই। আপনি কথা বলুন, আপনি জানতে চাই। আপনি 2011-তে টিএমসি ক্ষমতায় এসছে, 2011, তাই তো? আর 2014 পর থেকে এখানে রামনবমী ইত্যাদি জয়শ্রীরাম 14 পরে 16 সাল থেকে এখানে বাড়তি হয়েছে। 11 থেকে 16-র মধ্যে কি হয়েছে যে এখানে হঠাৎ করে যেই গ্রামের ছেলেরা ইনকিলাব জিন্দাবাদ বলতো তারাই জয় শ্রীরাম বলতে শুরু করলো? 11 থেকে 16-র মধ্যে কি হয়েছে এই রাজ্যে? কি হয়েছে? আপনি বলুন কি হয়েছে? কথা শোনা যাবে না। আপনারা একদম নগ্ন সাম্প্রদায়িকতা করেছেন তৃণমূল কংগ্রেস। 11 থেকে মানে 14 পরে কি ঘটলো? মানে 14 পরে কি ঘটলো? 14 পরে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলে নয়, 11 থেকে 14-র মধ্যে কি হলো? 14তে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রন্ট লাইনে নিয়ে আসলো বিজেপিকে, এবং একটা কম্পিটিটিভ কমিউনালিজমের যাত্রা শুরু হলো এই ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দিয়ে। এবং তারপরে একদম স্ট্রেট থামালাম আমি এখান থেকে, কারণ সময় নষ্ট করে তো লাভ নেই, কারুর কথা মানুষের কাছে পৌঁছচ্ছে না। এইখান থেকে খানিকক্ষণ আগে গনি খান চৌধুরীর কথা বিশ্বনাথ দা বললেন, আমি বলছি অত দূরে যেতে হবে না। ধরুন যে মুর্শিদাবাদ জেলা নিয়ে এত কথা, যেখানে ওই 70 আর 30 নাকি, সেখানকার সব থেকে বড় রাজনৈতিক মুখ কে ছিলেন? অধীর রঞ্জন চৌধুরী, মানে ধর্মের বিচারে হিন্দু ঘরের সন্তান। প্রণব মুখোপাধ্যায়কে ওই মুর্শিদাবাদ জেলায় নির্বাচিত করে পাঠিয়েছিল। সুতরাং ধর্মের ভিত্তিতে কি, মানে আমি বলছি ভোট আমাদের এখানে এইভাবে হয়, এইভাবে ভাবতে পারবে? প্রণব মুখার্জির লড়াইতেই 300-র উপরে দুর্গাপূজা বন্ধ হয়েছে। এখন আমরা তো বিভিন্ন আমি বলছি কি বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছি, আমাদের প্রত্যেকের ওপিনিয়ন আলাদা হবে, এখানে এক টেবিলে বসে তো একমত হবো না, কিন্তু যেটা ইনফরমেশন সেটা, এবং আমার হোয়াটসঅ্যাপে পাওয়া ইনফরমেশন নয়, একদম হার্ডকোর ইনফরমেশন হচ্ছে যে 34 বছর যখন বামফ্রন্ট সরকার ছিল, পশ্চিমবাংলায় বিজেপি ছিল না, এবং পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক নেতা 30%কে কেটে জলে ভাসিয়ে দেবো কি যে ইসলামে জন্মগ্রহণ করেনি সে হচ্ছে তার পোড়া কপাল, এই ধরনের কথাও কোনো বামফ্রন্ট সরকারের মন্ত্রী বলেননি। অন দি আদার হ্যান্ড এইটা ঘটনা যাই থাক না কেন, এই আমদানিগুলো বাংলা তসলিমা নাসরিনের ঘটনা বারবার উঠে আসছে, তোমরা সবাই এটা জানো। 2007 সালের ওই ঘটনার আগে দীর্ঘদিন তসলিমা নাসরিন 90-এর দশকের শেষ দিক থেকে খুব সম্ভবত কলকাতায় থাকতেন, কিন্তু 100 বার এটা ঘটনা, ওই ঘটনাটাকে সামলাতে আমাদের পুলিশ ব্যর্থ হয়েছিল, এবং সেইটা প্রথম বলেছিলেন মিডিয়ার সামনে মোহাম্মদ সেলিম। কিন্তু আজকের তারিখে দেখো ভোট তো এগিয়ে আসছে। আমি বলছি এই যে আজকে ঘন্টাখানে সঙ্গে সুমনের মতো এত বড় একটা আলোচনায় আমরা 1.5 ঘন্টা ধরে কি 1 ঘন্টা ধরে আলোচনা করছি, একটা শব্দ উচ্চারিত হয়নি মানুষের চাকরি বাকরি, বাসস্থান, তার শিক্ষা দীক্ষা নিয়ে। আলাদাভাবে তরুণের কাছে যাব, তার আগে আমার পরের প্রতিবেদন দেখাবো, সেটা হচ্ছে পীরজাদা তহা সিদ্দিকী। তিনি বলছেন যে কিছু বিধায়ক আছেন, সংসদ আছেন, প্রধান আছেন, সভাপতি আছেন, মারাত্মক কথা, যারা দিনের বেলা তৃণমূল, রাতের বেলা বিজেপি। আমি বলছি আবার এই অনুষ্ঠানটা ঠিক এই নিয়ে আবর্তিত হবে, তার আগে প্রতিবেদন। বাংলায় কিছু তৃণমূলের এমএলএ আছে, এমপি আছে, প্রধান আছে, সভাধিপতি আছে, এরা দিনের বেলায় তৃণমূল, রাত্রির বেলায় বিজেপির ভূমিকা নেয়। ফুরফুরা শরীফ মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মস্থান, হযরত পীর আবু বকর সিদ্দিকীর মাজার।
কিন্তু ধর্মের পাশাপাশি ফুরফুরা শরীফের সঙ্গে জড়িয়ে পড়েছে রাজনীতিও। মুখে স্বীকার না করলেও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ফুরফুরায় পৌঁছেছেন মুসলিম ভোটের স্বার্থে, মুসলিমদের ওপর ফুরফুরা শরীফের প্রভাবকে কাজে লাগিয়ে ভোট ব্যাংক ভরিয়ে তুলতে। আর তাই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক আগে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী যেভাবে তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আমরা আজ পর্যন্ত মমতা ব্যানার্জি কি করছে না করছে, কত টাকা খরচা করছে না করছে, তার কোনো আমরা কাগজ পাইনি। মমতা ব্যানার্জি উনি দিচ্ছেন 25 কোটি টাকা, আমি ধরলাম এখানে 5 কোটি টাকার কাজ হচ্ছে, কিন্তু ওনাকে খবর দেওয়া হচ্ছে, লিখিত দেওয়া হচ্ছে, এই হয়েছে 25 কোটি টাকা দেওয়া হয়ে গেল। তা আমি মমতা ব্যানার্জির কাছে আমি আবেদন করেছি যে আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা কাজটা হচ্ছে না কি কাজ করেছে বলে আপনাকে মানে লিখিত পাঠিয়েছে, সেইটা আমাদের দেন। প্রায় 9 বছর আগে শেষবার মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গিয়েছিলেন, তাহলে কি তোহা সিদ্দিকীর ক্ষোভ আঁচ করতে পেরে তার প্রশমনেই মুখ্যমন্ত্রীর ফুরফুরায় ইফতারে অংশগ্রহণ? প্রশ্ন বিরোধীদের। নওশাদ সিদ্দিকী এবং ফুরফুরা শরীফের যারা মাথা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে। এখানে মুখ্যমন্ত্রী যার পিছনে উদ্দেশ্যটা খুব স্পষ্ট, মুসলমান ভোট ম্যানেজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন উদ্দেশ্য একটাই, মুসলিম ভোটকে তৃণমূলের পক্ষে কনসলিডেট করা আর 5% হিন্দু ভোট তৃণমূল কংগ্রেসে বিজেপি থেকে নিয়ে যাওয়া। যদিও মুসলিম কার্ড খেলার অভিযোগ মানতে নারাজ তৃণমূল। পবিত্র রমজান মাস চলছে, সেখানকার একটা আমন্ত্রণ, মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন। আসল কথা হলো মুখ্যমন্ত্রী মানুষের রুটি কাপড় আর মাকান তাদের দেন, উন্নয়ন করেন, আর প্রত্যেকটি ধর্মকে সমান সম্মান করেন। সেটা বিরোধীদের সহ্য হয় না, দিশাহারা রাজনীতি করে বলে এই ধরনের মন্তব্য করে। রাজনীতির মজ্জায় মজ্জায় ধর্ম ঢুকে গেলে বিতর্ক হতে বাধ্য। অর্ণব মুখোপাধ্যায়, সোমনাথ মিত্র ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এইটুকু দেখে যদি ভাবেন যে তহা সিদ্দিকী কারুর নাম বলেননি, ভুল ভাবছেন। তার কারণ সরাসরি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চড়া সুরে আক্রমণ করেছেন তিনি। পরিবহন মন্ত্রী এর আগে তার জবাবও দিয়েছিলেন। পাশাপাশি ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন স্নেহাশিস চায় না। স্নেহাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া চ্যালেঞ্জ করতে বলুন। ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। এখানে হয়তো 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে 25 কোটি টাকা, সেখানে দেখানো হবে তো 25 কোটি টাকা খরচা হয়েছে। ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা কাটমানি খাওয়ার চক্রান্ত চলছে বলে মনে করি। যার যা রুচি সে তার রুচি মতো কাজ করে না, উনি চিরকালই এরকম বলতেই থাকেন। ফুরফুরা অঞ্চলের মানুষ জানে, আচ্ছা, এবং ফুরফুরা অঞ্চলের মানুষ বারবার এর জবাবও দিয়েছে ভোটের মাধ্যমে, আগামী দিনে ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেবে কোনটা ঠিক কোনটা বেঠিক। কিছুদিন আগের মন্তব্য এবং প্রতিক্রিয়া আপনাদের দেখালাম, কিন্তু এইখানে আপনাদের বলবো যে দেখুন, দীর্ঘক্ষণ এই বিষয়ে আমরা আলোচনা করছি, আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। প্রমথনাথ চক্রবর্তী তিনি লিখছেন, বিজেপির ধর্মের রাজনীতি নতুন নয়, এখনও তৃণমূলও সেই পথ ধরেছে। সংগ্রাম চট্টোপাধ্যায় লিখছেন, সংখ্যালঘুরা এখনও তৃণমূলের সঙ্গে, এটাই বিজেপির দুশ্চিন্তার কারণ। সুকুমার বিশ্বাস লিখছেন, ভোট ব্যাংক দেখতে গিয়ে রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কথা ভুলে যাচ্ছে। কল্লোল সাহা লিখছেন, বিজেপির হিন্দু ভোট এক করার কৌশল তৃণমূলকে টেনশনে ফেলে দিয়েছে। অসিত বরণ রায় লিখছেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের বদলে মন্দির মসজিদের রাজনীতি এ রাজ্যে নজিরবিহীন। এই এতক্ষণ ঠিক এই নিয়ে যে কেন আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ছেড়ে ধর্ম নিয়ে, ধর্মীয় মেরুকরণ নিয়ে এত উত্তাল হব, এই প্রসঙ্গে আমি আজকে আমার পরের বিষয়ে আসব। তার কারণ ইতিমধ্যেই নির্ধারিত সময় অনেকটা পেরিয়ে গেছি এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছে। কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ব্যাক করলেন, এবং করলেন যে তা নিয়ে সন্দেহ নেই, কিন্তু তাতে টানাপোড়েন কি দলের মধ্যে কমলো না বাড়লো নাকি রয়ে গেল, একই রয়ে গেল? পরের প্রতিবেদন দেখাবো, তারপর আসবো এই নিয়ে বিস্তারিত আলোচনা। তৃণমূলের অন্দরে ফের স্বমহিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল মেগা বৈঠক থেকে মেগা বার্তা,
তৃণমূল সূত্রে খবর, শনিবারের ভার্চুয়াল বৈঠকের শুরুতে ও শেষে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবার নেতা বলে সম্বোধন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিষেক স্তুতি চরমে। কোনো পোস্টে লেখা হয়েছে, আগামীকে মানতে হবে, অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে লিখেছেন, পোলা তো নয়, আগুনের গোলা। তৃণমূলের শিক্ষা সেল থেকে অপসারিত নেতা ও ওয়েবকুপার প্রাক্তন সহসভাপতি মণিশঙ্কর মণ্ডল সোশ্যাল মিডিয়ায় লেখেন, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমি অভিষেক সেনা প্রথম বলেছিলাম, প্রথম বলার পর আমার বিরুদ্ধে কোর্ট মার্শাল হয়েছিল এবং আমাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজকে আমার দেখে ভালো লাগছে যে প্রবীণদের একাংশ যারা একসময় অভিষেক সেনা বলা বা অভিষেক অনুগামী হওয়ার কারণে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলার কারণে যাদেরকে কোর্ট মার্শাল করে পদ থেকে সরিয়ে দিত, সেই প্রবীণদের থেকে প্রবীণতম বর্ষিয়ান সাংসদ এবং দলের সভাপতি, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তিনিও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেতা। হাওড়া জেলা সদর তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সেনাপতি ছিলেন, আছেন, থাকবেন, এবার 26-এ পথ দেখাবে সেনাপতি। এসবের পাল্টা আবার অভিষেক অনুগামীদের কুণাল ঘোষ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। অভিষেক ছিলেন, অভিষেক আছেন, অভিষেক একটু মিটিং করেছেন, তিনি বলেছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিয়েছেন বলেই তো বলেছেন। গত 2-3 দিনে এত পোস্ট, এত কিছু যা দেখছি, এটা যদি 9ই আগস্টের পর সোশ্যাল মিডিয়ায় থাকতো, তাহলে শুধু মমতা দিয়ে আর আমি আর আমার মতো আর কয়েকজন আমাদের 14 গোষ্ঠী তুলে আমাদের এত গালাগালি খেতে হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শনিবারের বৈঠকের পর পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পুরুলিয়া জেলার অপসারিত সভানেত্রী সোনালী বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার নেতা, আমার গর্ব। জেলা সভাপতিদের সুপারিশ থাকা সত্ত্বেও আমাদের নামগুলি বাদ পড়ে যায়, আমরা অভিষেকপন্থী বলে। সময় নিরিখে আবার প্রমাণিত হলো যে অভিষেক ব্যানার্জি আমাদের সকলের নেতা। পাল্টা কুণাল ঘোষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার প্রসঙ্গ মনে করিয়ে দিচ্ছেন, যারা হঠাৎ এই ধরনের যে কথাগুলো, এই শব্দবন্ধগুলো, যে আমরা মুখ, হ্যাঁ, দিনের শেষে সবাই তো আমরা তৃণমূলের সেনা। যে বা যারা আলাদাভাবে আমি অভিষেক সেনা, আমি মমতাদির সেনা, আমি অমুক দাদার সেনা, আমি তমুক দাদার সেনা, তারা মনে রাখবেন যে মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন, দল এবং সিম্বলটা উপরে। রাজনীতিতে সমীকরণ সব সময় পাল্টায়, এ যেন সাপ লুডোর খেলা। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। অনির্বাণ, কালও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল, আগামীকে মানতে হলো। কুণাল ঘোষ আজ বলছেন যে বা যারা আলাদাভাবে আমরা অভিষেকের সেনা, আমরা দ্বাদশ সেনা, তারা মনে রাখবেন, এইসব বলছেন, তারা মনে রাখবেন নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দল এবং সিম্বলটা সবার ওপর। একটা টানাপোড়েন চলছে নাকি? দেখুন, টানাপোড়েন ফেসবুক পোস্টের মাধ্যমে চললেও চলতে পারে, কিন্তু বাস্তবটা হলো যে মিটিংয়ের পরেই জল্পনাগুলি এত শুরু হলো, সেই মিটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল ভুয়ো ভোটার ধরার জন্য সংগঠনকে একটি নতুনভাবে নতুন আঙ্গিকে সাজানো। সেইটা নিয়ে খুব একটা আলোচনা আমি শুনছি না, কিন্তু আপনাকে এইটুকু বলতে পারি, অভিষেকবাবু 19-এ বিজেপির খুব ভালো রেজাল্টের পর যেভাবে সংগঠনের হাল ধরেছিলেন, তার সরাসরি ফলাফল যেমন আমরা 2021-এ দেখেছিলাম, একইভাবে 2026-এ প্রায় 1-1.5 বছর আগে এই ভুয়ো ভোটার ইস্যুতে যেভাবে সংগঠনের রাজ তিনি ধরলেন, তার মতো করে তার ইখতিয়ারের মধ্যে যেটুকু পড়ে সেটা যেভাবে ধরলেন। তুমি বলছো রাজ ধরলেন, মানে রাজ তার হাতে ছিল না? না, এই ভুয়ো ভোটার ইস্যুতে বলছি, এই স্পেসিফিক ভুয়ো ভোটার ইস্যুতে সংগঠনকে নতুনভাবে কিন্তু একটি ছাঁচে তিনি ফেলেছেন। এবং গোটাটা একটা জিনিস জানবেন, দেখুন, এটা আমরা সবাই জানি, তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় সবার উপরে, মানে এটা নিয়ে মানে আলাদা করে বিতর্ক আলোচনার কি জায়গা অভিষেক বাবু কোনো কাজ করছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কি না জানেন না, অনুমতি নেননি, এইভাবে করছেন বলে আমরা একদম 100% তোমার সঙ্গে আমি একমত, মানে এটাই তো স্বাভাবিক। আমি বলছি, কিন্তু আমার প্রশ্নটা শুভময়দা, যে কুণাল ঘোষ বলেছিলেন 200 পাতার একটা উপন্যাস 151 পাতা থেকে পড়া শুরু করলে পুরোটা জানা বোঝার ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যায়। এই ছবির পাশে রাখুন সুব্রত বক্সী, সব থেকে পুরনো এবং টানাপোড়েনহীন, যাকে মানে কেউ চ্যালেঞ্জই করেন না, তিনি এতটা ঊর্ধ্বে আছেন তৃণমূল কংগ্রেসে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার বক্তৃতার আগে বলছেন আমাদের সবার নেতা। কোথাও একটা নিঃশব্দে নাটকীয় পট পরিবর্তন হয়েছে, যেটা শুধুমাত্র রাজনীতিতেই এত দ্রুত সম্ভব। পট পরিবর্তনটা একেবারে পরিষ্কার একটাই জায়গায়, সেটা হচ্ছে রাজনীতির মধ্যে কর্পোরেটাইজেশন কতটা ঢুকবে
সেই কারণেই আইপ্যাক থেকে প্যাক হয়ে আবার আইপ্যাক, অর্থাৎ অঙ্ক কষতে হবে। অঙ্ক কষার জন্য অনেক লোক লাগবে। যারা শুধুমাত্র রাজনীতি করেন তারা আজকাল তো সবাই সমাজসেবক থেকে রাজনীতি হন, খুব পরিশ্রম করে প্রোগ্রামিং শিখে স্ট্যাটিস্টিক্স শিখে রাজনীতিতে যান না, তাদেরকে পয়সা দিয়ে রাখতে হবে। সেই জায়গায় তারা ভোটের মধ্যে কতগুলো ভুয়ো কতগুলো ভূত এইটা খুঁজে বার করবে, অর্থাৎ মূল যেটা তৃণমূল কংগ্রেস। কিন্তু কোথাও একটা এটা কিন্তু এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে নিয়ন্ত্রিত আইপ্যাক। অবশ্যই যারা সরাসরি রাজনীতিবিদদের সঙ্গে সেইভাবে যোগাযোগ করবে না, তারা সার্ভের নিজেদের কাজ সীমাবদ্ধ রাখবে। আইপ্যাক শুরুতেও নিয়ন্ত্রিত ছিল, তার কিছুদিন পর অবশ্যই যেভাবে তৃণমূল কংগ্রেস চলে বেনিয়ম হয়ে গেল। আইপ্যাক টাকা তুলছে বলে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোলমাল। দেখুন আর একটা কথা বলি, এক্ষুনি কুণালদা যেটা বললেন দলের সবচেয়ে বড় হচ্ছে প্রতীক, সিম্বল, এইগুলো একই রকম ভাবে হুমায়ুন কবির বারবার বলছেন জাতিসত্তা আগে। সুতরাং এই দ্বন্দ্বগুলো তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকবে এবং এই দ্বন্দ্বগুলোয় তাদের অসুবিধে হচ্ছে না কেন, তার কারণ হচ্ছে বিজেপি যেহেতু চায় যে তারা না পেলে যেন তৃণমূল কংগ্রেসই থাকে এবং সিপিএম কংগ্রেসের ভোটটা যেহেতু কম, সেই কারণে এই সুবিধাটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে। তিনটে কথা বলছি। প্রথম কথা, বংশবাদী দলে বংশের পরিচয় নেতা ঠিক হচ্ছে, আমাদের সেখানে বলার কিছু নেই। দ্বিতীয় কথা, মাঝখানে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা বেশি ভবিষ্যৎ বলছিল তাদেরই তৃণমূলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছিল। এখন সে ভবিষ্যতের কী হবে আমরা জানি না। যেটা আমি বলতে চাই তা হচ্ছে, আগের বার আমি জানি না আমি ঠিকমতো করে বোঝাতে পেরেছি কিনা, আমরা কি আলোচনা করব এটা তো রাজনীতিতে যেটা হচ্ছে তারই রিফ্লেকশন হবে, স্বাভাবিক কথা। আমাদের এই আলোচনার ভিত্তিতে তো বাইরের রাজনীতি পরিচালিত হবে না। আমি এইটাই বলছি, বাংলার এবং দেশের দুটো মেজর দল, বাংলার তো সবচেয়ে বড় দুটো দল এই মুহূর্তে 1 বছর পরে ভোটের তারা প্রস্তুতি নিচ্ছে ধর্মের নামে। আমি এইটাই বলছি, হুমায়ুন কবির যা বলছেন ভালো হচ্ছে। একদিকে শান্তনু সেন, তিনি কিন্তু এই মিটিংয়ে কাগজে কলমে সাসপেন্ডেড কিন্তু অংশ নিয়েছিলেন, এবং হুমায়ুন কবির যিনি বলেছিলেন অন ক্যামেরা যে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রিত্বের চেয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হোক, তার এই কালকের মিটিংয়ের পর খুব স্বাভাবিকভাবেই সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি সৌগত রায় কি বলছেন দেখাবো। প্রথমে দলের মুখপাত্রের পদ থেকে অপসারণ, তারপর 10ই জানুয়ারি দলবিরোধী কাজ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয় তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে। খাতায় কলমে তিনি এখনও সাসপেন্ডেড, কিন্তু শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে সেই শান্তনু সেনের উপস্থিতি ঘিরেই এখন জোর জল্পনা। তৃণমূল সূত্রে খবর, শান্তনু সেনের সাসপেনশন ওঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ফের তার অনুগামী বলে পরিচিত শান্তনু সেন মূল স্রোতে ফিরতে চলেছেন? একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার পক্ষে সওয়াল করেছিলেন যে হুমায়ুন কবির, যাকে দল শোকজ করেছে, তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শনিবারের মেগা বৈঠকের পর নতুন উৎসাহে নেমে পড়েছেন। সব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার পরশুদিনকে মূল ফর্মে আসার পর সব থেকে আনন্দ হুমায়ুন কবির বলতে পারেন। আমি অনেক আগেই বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স 38 হতে পারে, কিন্তু সে একটা পোড় খাওয়া রাজনীতিবিদের মতো যোগ্যতা অর্জন করেছে এবং ট্যালেন্ট তার যথেষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সৌগত রায়ের গলাতেও এখন সুর নরম। দূরত্ব ছিল, ঠিকই ছিল। অভিষেক, আমরা 27শে ফেব্রুয়ারি মিটিং করেছিলাম, অভিষেক আবার এই মিটিংটা নিল। আমি কি আগে বলেছিলাম আমি বলতে চাই না, তবে অভিষেক বলেছে যে ভোটার লিস্টের ব্যাপারে আইপ্যাক আমাদের সাহায্য। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকের পর কি তৃণমূলে ফের নতুন সমীকরণের শুরু? তৃণমূলে একদল নেতা নেত্রী আছে যারা হাওয়া বুঝে চলে, তৃণমূল কংগ্রেসে থেকেও বাধ্য। তাদের আশার চেয়ে অভিষেক ব্যানার্জিকে ধরে যদি সারভাইভ করা যায়, আশায় বাঁচে চাষা, ঠিক তৃণমূলের কিছু লোক এখন অভিষেকের আশায় নিজেদেরকে বাঁচাতে চাইছে। রাজনীতিতে চিরস্থায়ী বলে যে কিছু হয় না, তা ফের একবার প্রমাণিত হয়ে গেল। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনার কেন্দ্রবিন্দু, মানে উত্তর কে দিচ্ছে? বিজেপি দিচ্ছে। এবং একই সাথে আপনাকে বলতে চাই, একটা কনভার্জেন্ট পয়েন্ট কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্ব নেতাদের মধ্যে আছে। সেটা হলো ভোটের রাজনীতির প্রশ্নে সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সবাই কিন্তু এক। মানে এই ব্যাপারে কিন্তু আমি দেখেছি, এটা জ্যোতি বসু কিন্তু বলতেন যে সারা বছর ওদের মধ্যে দ্বন্দ্ব থাকে, কিন্তু ভোটের সময় ওরা এক। এবং আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নেতাকে ছেড়েছেন এই অভিষেকের জন্য। এই অভিষেক দূরত্ব কিছুটা তৈরি হতে পারে কোনো কিছু ইস্যুতে, কিন্তু অভিষেককে বাধ্য করে রাখবে না। উনি উত্তরাধিকারী। এবং একই সাথে আপনাকে বলতে চাই, শুভেন্দু অধিকারীর মতন নেতাকে চলে যেতে হয়েছিল উত্তরাধিকারীর প্রশ্নে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অভিষেককে এই বার্তাটা দিয়েছেন যে ভাই তুমি এত তাড়াহুড়া করো না। তো
তুমি একটু ওয়েট করো, আমার উত্তরাধিকারী তো তুমি হবে। আমরা মুলায়ম সিং এর পার্টি, লালু প্রসাদের পার্টি এগুলো দেখেছি, তারপরে ডিএমকে এর করুণানিধির পার্টিও দেখেছি। এই ফ্যামিলি ওরিয়েন্টেড যে পলিটিক্যাল পার্টিগুলো হয় তাদের জেনারেশন শিফটের সময় এরকম একটা এটা হওয়া স্বাভাবিক। আর অভিযোগ এতক্ষণ ধরে ইস্যুগুলো শুনতাম, দেখো তৃণমূল নেতারা না আপনারা লিকুইডের মতো, যে পাত্র রাখবে সেই পাত্রের মতো হয়ে যায়। কোনো সময় মমতা পন্থী, কোনো সময় অভিষেক পন্থী। আমার 2014 একটা ঘটনা মনে পড়ছে, আমি দিল্লিতে ছিলাম একটা প্রফেশনাল কাজে, সেখানে তৃণমূলের প্রার্থী ডিক্লেয়ার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এবার একজন প্রার্থীর নাম নেব যে ছোটবেলা থেকে তৃণমূলটা করে, পতাকা নিয়ে কাঁধে ঘুরতো, বলতো আমার পিসিকে তোমরা মারলো কেন, জবাব দাও জবাব দাও। সে নেতা, আচ্ছা সে কোনোদিন তো বুথের কাজটা করেনি। আমার তো মনে হয় পাশে অনির্বাণ আছে, অনির্বাণ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বেশি যোগ্য যে বুথের কাজটা দেখতে পারবে। না বলছে বলে না মাছ সব পাখি খায়, মাছ সব পাখি খায়, দোষ হয় মাছ রাঙা। সেরকম ব্যাপারটা হচ্ছে তৃণমূল মানে রাজনীতি রিলিজিয়াস পলিটিক্স করছে, আমরা রিলিজিয়াস পলিটিক্স করছি। 2009 সাল ইন্দ্রা সোহানি কেস ক্যালকাটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সেই জাজমেন্টের ভার্সনটা ছিল ক্রিমি লেয়ার। ক্রিমি লেয়ার না মেনে মুসলিম ওবিসি চালু করলো এই বামফ্রন্ট সরকার, তৃণমূল কারি। দেখুন আইপ্যাক নিয়ে এত কথা হচ্ছে, তো দেখুন এইরকম ইলেকশনে অ্যাসিস্ট করার মতো এজেন্সি একাধিক রয়েছে। আইপ্যাক তাদের একটা, তাদের নামে কাজটা করিনি, বাদ দাও না। এবার এই আইপ্যাকের প্রশ্নে যে এত বিতর্ক হচ্ছে, আইপ্যাক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এটা সত্যি আমরা শুনেছি, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত আইপ্যাকের যে চুক্তি সেটা কি বাতিল হয়েছে? হয়নি। অর্থাৎ কোথাও না কোথাও কাজের ডাইনামিক্স নিয়ে কিছু টানাপোড়েন থেকে থাকতে পারে, কিন্তু সেটা বাতিল হয়নি, কাজটা তো করছে। তৃণমূল নেতা তৃণমূলের মিটিং করলে খবর হয়, মানে একটা দলের সেকেন্ড হাইয়েস্ট লিডার। কদিন আগে দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 20 মিনিট ভাষণ দিলেন, 10 মিনিট বললেন আমি চোর নই, 10 মিনিট বললেন আমি বিজেপিতে যাবো না। এইটা হচ্ছে দলের অবস্থা। অনির্বাণকে থেকে আমি বলছি সত্যি, বিভিন্ন দল না নেতার পদ থেকে ওকে বহিষ্কার করে, তো সমর্থক হিসেবে বহিষ্কার হয়ে যাবে দল থেকে, একে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বেশি যোগ্য বলেছে বলে। দেখুন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 মিনিট হোক, 20 মিনিট হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আধ ঘন্টা হোক, সব নিয়ে খবর হয়। সিপিএম এর এত সংঘর্ষ তাদের, সেটা নিয়ে 1 ইঞ্চি খবর হয় না। এই দুঃখ সদরূপ রাখবে কোথায়? আমাকে আমি পরের ইস্যুতে যাব, সেটা হচ্ছে দেখুন শারীরিক বিষয়, কেউ সুস্থ আছেন কি না এটা নিয়ে আলোচনা আমি বিশ্বাস করি হওয়াই উচিত নয়, কিন্তু আলোচনা করতে হচ্ছে। তার কারণ রাজ্য রাজনীতি, বিশেষ করে তৃণমূলের অভ্যন্তরের রাজনীতি উত্তাল। কেন? উত্তর কলকাতায় তৃণমূলের সমীকরণটা কি? আমরা একেবারেই মনে করি না যে উত্তর কলকাতায় ফের সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম কুণাল ঘোষ, না না, ইস্যুটা তা নয়। কিন্তু কালকে সুদীপদার অসুস্থতা নিয়ে যে গোটা দিন ধরে যে জল্পনা পল্লবিত হলো পক্ষে এবং বিপক্ষে, কেউ বলছেন একেবারে সুস্থ এবং খোশ মেজাজে, কেউ বলছেন তা নন, পাশাপাশি রেখে আপনাদের সামনে এইবার হাজির করব। দেখুন, সোশ্যাল মিডিয়ায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে কুণাল ঘোষের পোস্ট, আর তাকে কেন্দ্র করে ফের সামনে চলে এলো উত্তর কলকাতায় তৃণমূলের দ্বন্দ্ব। এই চাপানুতরের সূত্রপাত রবিবার সকালে এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষের পোস্টকে ঘিরে। সেখানে তিনি লেখেন, সাংসদ তৃণমূলের লোকসভার দলনেতা উত্তর কলকাতার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনা করি। পুরো সুস্থ হয়ে যান সুদীপদা, তার অসুস্থতার সময় পাশে আছি আমরা সবাই। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত এক্স হ্যান্ডেলে লেখেন, উত্তর কলকাতা জেলার সভাপতি ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম সুস্থ খোশ মেজাজে আছেন। এরপর আক্রমণাত্মক পোস্টে কুণাল ঘোষ লেখেন, সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করে লিখেছিলাম ওর পাশে আছি, পুরো সুস্থ হয়ে উঠুন। তারপর 2-4টে ছাগল বলতে ব্যস্ত উনি সুস্থ বাড়িতে খোশ মেজাজে। আরে অসুস্থ হলে কি হাসপাতালেই থাকতে হবে বা বাড়িতে চোখ উল্টে শুয়ে থাকতে হয়? আজব তো, সুদীপদা অসুস্থ, চিকিৎসা চলছে, যথেষ্ট চাপের, বিস্তারিত লেখাবেন না, উনি সুস্থ থাকুন। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় স্ত্রী নয়নাও দাবি করেন কলকাতা উত্তরের সাংসদ সুস্থই আছেন। ওকে, হি ইজ ফাইন, ভালো আছেন। মানে কোনো শারীরিক কোনো সমস্যা সুদীপ বন্দ্যোপাধ্যায়? এখন শারীরিক সমস্যা কিছু নাই, কিছুই নেই। কুণালদার কাছে নিশ্চয়ই কোনো মিস ইনফরমেশন ছিল, তাই কুণালদা হয়তো লিখে ফেলেছেন। আমার সাদা মনে কোনো কাদা নেই, এবং আমি আবার বলছি, কুণাল ঘোষ ভুল কথা বলে না, এবং কুণাল ঘোষ ভুল কথা বলার পর যদি তার কাছে খবর আসে বা সে বুঝতে পারে সেটা ভুল হয়েছে, তাহলে সে সেটা সংশোধন করে নেয়। বিধানসভা ভোটের বছর খানেক আগে ফের এই দুই নেতার দ্বন্দ্বের নেপথ্যে কি পদের লড়াই? সুদীপ ব্যানার্জি যাতে টিকিট না পায় তা নিয়ে তৃণমূলের একদল খুব লড়াই করেছে। সুদীপ ব্যানার্জি টিকিট পেল, জিতেও এলো। তিনি এমপি এবং একাধারে ওই জেলার সভাপতিও। অসুস্থ তো আছেই, কিন্তু সেই অসুস্থতাতে হাওয়া দিয়ে
যদি অসুস্থতাকে আরও বাড়িয়ে দিয়ে দেওয়া যায় আর অসুস্থতার মাধ্যমে যদি বিদায় করা যায় তাহলে অনেকের সুবিধা হয়, এতে কোনো সন্দেহ নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের প্রসঙ্গ টেনে আনেন কুণাল ঘোষ। এই করতে গিয়ে সাধন পাণ্ডে মারা গেছিলেন সুস্থ দেখাতে গিয়ে, ফলে জোর করে দেখানোর কোনো মানে হয় না। এই নিয়ে পাল্টা কুণাল ঘোষকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন সাধন পাণ্ডের স্ত্রী এবং মানিকতলা তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে। সাধনদার ব্যাপারটা, যে মানুষটা 2-2.5 বছর নেই, তাকে টেনে আনা অত্যন্ত কুরুচিপূর্ণ কাজ বলে আমার মনে হয়। ঘরে বসে বলছে একটা ঘেরা টোপে, এটা ঠিক আছে, বাইরে বললে কিন্তু কি হবে, রিপার্কেশন কি হবে ভাবতে আমার ভয় করে। সুপ্তিদি আমার একজন টু সুইট, খুব মিষ্টি বৌদি। তিনি কি বলছেন না বলছেন আমি খুব বেশি গুরুত্ব দিই তাও নয়। বৌদি প্রচন্ড মিষ্টি বৌদি, সুইট বৌদি, বৌদিকে আমি খুব ভালোবাসি, তার বেশি কিছু বাড়তি কোনো রাজনৈতিক গুরুত্ব আমি বৌদিকে দিই না। এত বিতর্কের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, তিনি জানিয়েছেন 4 এপ্রিল পর্যন্ত সংসদে যে অধিবেশন চলবে সেখানে আগের ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই অনুষ্ঠানে আমি দ্বিতীয়বার আজকে ভেটো দেব যে এইটা নিয়ে কোনো আলোচনা করব না। আবার বলছি যে কারুর শারীরিক বিষয়, সুস্থতা বা অসুস্থতা নিয়ে আলোচনা, রাজনৈতিক বিতর্ক হতে পারে না। আমি বলছি এই নিয়ে যদি আরও উত্তাল হয় তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি, তখন ভেবে দেখা যাবে। আপাতত এখানে আমি দাঁড়িয়ে টানলাম। আমি আলোচনা যেতেন, কিন্তু এটা তো আপনি মানবেন যে আমি না জেনে একটা পোস্ট করলাম, ওই পোস্টটা মানে অসুস্থ পোস্টটা শুনে আমার আত্মীয় স্বজন সারা পৃথিবী জুড়ে লোক যদি জানে তারা কতটা আতঙ্কিত হবে। আপনি আমার পরিবারের দিকে তাকিয়ে কথাটা ভাবুন, আপনার পরিবারের দিকে। আমি বলছি ভাবতে হবে না, আমি বলছি সুদীপদার পরিবার এটা ভাবলেই যথেষ্ট, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটাই চিন্তা হচ্ছে আবার কি সিবিআই ধরবে এরকম কোনো ব্যাপার আছে? কারণ এদের অসুস্থতা গুলো খুব রাজনৈতিক হয় তো তৃণমূল নেতাদের, ওই জন্য ভাবছি আবার ওরকম কোনো সিবিআইয়ের কথা যখন উঠলো, উইথ আ ভেরি সিরিয়াস নোট, আমি পরের অংশে আসবো। পরের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আজ আরজিকর মামলার একটা মূল মামলা কলকাতা হাইকোর্টে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ পাঠিয়ে দিল। আমি পরের প্রতিবেদনটা ঠিক এইখানে আবার বলছি যে ভবিষ্যতে এই বিষয়টা, এই কলকাতা, উত্তর কলকাতা কেন্দ্রিক বিষয় যদি এত বড় হয়, আলোচনা করতে হবে, কিন্তু আপাতত কারুর শারীরিক বিষয়, সুস্থতা বা অসুস্থতা নিয়ে আমি আলোচনা করব না। পরের প্রতিবেদন আরজিকর নিয়ে। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা বাবার আবেদনে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। নতুন করে তদন্তের আর্জি শুনবে কলকাতা হাইকোর্ট। নিহত চিকিৎসকের মা বাবার আবেদনে সাড়া দিয়ে জানালো প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। আমরা যা হারিয়েছি সেটা আর ফিরে আসবে না, কোনো দিনও ফিরে আসবে না, আমাদের ঘরটা শূন্যই থাকবে। কিন্তু পরবর্তী কোনো বাবা মা যেন আমাদের মতো পরিস্থিতিতে না পড়ে, সেই জন্য যে আমাদের লড়াইটা সেটা জারি থাকবে। সুপ্রিম কোর্টের সোমবারের নির্দেশের পর এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে হবে শুনানি। এত ল্যাপসেস হয়েছে in the treatment of the case by the Kolkata police, কিন্তু আজকে যে দুজন ডিফল্ট বেল রিলিজ করা গেছে আর একজন বাইরে আছে, আর বেল কন্ডিশনস খুব উইক ছিল, যে সিবিআই বলেনি যে বেল কন্ডিশন টাফ হওয়া উচিত। যখন ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এর চার্জ হয়েছে, এই দ্য অফিসার ইন চার্জ অফ তালা পুলিশ স্টেশন ইজ আউট অন বেল। সঞ্জয় রায় কে এমন ব্যক্তি যে তাকে বাঁচানোর জন্য এতগুলো জিনিস বা এত কিছু সব কিছু চাপা দেওয়া? তাহলে এই প্রশ্নগুলোর যে উত্তর, সেই উত্তর আমরা চাইবো যে হাইকোর্ট সেই তথ্যগুলোকে সামনে আনার চেষ্টা করবেন, এবং সিবিআই যাদের অ্যাকচুয়ালি মানে অনেক দায়িত্ব আমার মনে হয়, সেই সিবিআই এর যে ব্যর্থ, সেটা এখন এই সময় দাঁড়িয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। 29শে জানুয়ারি নিহত চিকিৎসকের পরিবারকে নতুন করে আবেদন দাখিল করতে বলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। 3রা ফেব্রুয়ারি মেয়ের ধর্ষণ খুনের উপযুক্ত তদন্ত চেয়ে পরিবারের তরফে যে মামলা করা হয়েছিল তা হাইকোর্টে ফেরানোর আবেদন জানান আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মা বাবা। সিবিআইয়ের কাছে এই বিষয়ে বলেছি, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। মেয়ের ন্যায় বিচারের জন্য কারো কাছে যেন আর না ঘুরতে হয়। আরজিকর কাণ্ডের স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই মে মাসের দ্বিতীয় সপ্তাহে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি দুই আইনজীবী প্রথমে ফিরদৌসের কাছে যাব। দেখুন, সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিয়েছেন এবং যথাযথ নির্দেশ এবং সময়োপযোগী নির্দেশ, এবং এই নির্দেশটি যদি আগে হতো তাহলে আরও বেশি সুবিধা হতো বলে আমি মনে করি। দ্বিতীয় কথা বলি, দেখুন পরিবার যে কথা বলছেন এবং সিবিআই যে চার্জশিটটি দিয়েছেন, প্রথম চার্জশিট, সেটা থেকে পরিষ্কার হয়ে যাবে সেটা দেখলেই যে বেসিক্যালি এই ইনভেস্টিগেশন আবার আরও একটু প্রসিড হওয়া উচিত। দেখুন, প্রথম সাপ্লিমেন্টারি প্রথম চার্জশিটে তুমি একটা কথা বলো, রিওপেন হওয়ার কি আদৌ সুযোগ আছে কোথাও? আমি আপনাকে একটা মামলার উদাহরণ দিচ্ছি। হাওড়ার নিশ্চিতভাবে মনে থাকবে তপন দত্ত খুন মামলা, সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পুরো ট্রায়াল প্রসেস স্যাটিসফাইড করে দিয়ে তদন্তকারী সংস্থা পরিবর্তন করে সিবিআইয়ের হাতে তদন্তভার দিয়েছিল। ফলে এটা হওয়া সম্ভব, হাইকোর্টের মানে বিশেষ করে সাংবিধানিক আদালতের সেই ক্ষমতা রয়েছে। এবং আমি মনে করি এই মামলার ক্ষেত্রে বিশেষ করে যেভাবে ইনভেস্টিগেশন প্রসিড হয়েছে, বিশেষ করে সিবিআইয়ের প্রথম চার্জশিট যদি দেখেন, সেখানে বলছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন দুজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, এখনো পর্যন্ত তারা কিন্তু বেলে আছে। এবং আমি আর একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে তদন্তকারী সংস্থা, এরা কি ভুলে যান যে ক্যান্সেলেশন অফ বেল বলে একটি প্রভিশন রয়েছে? আমি দেখছি এই যে ধরুন দুর্নীতির মামলায় যে একটার পর একটা এই যে অপরাধী তারা বেল পেয়ে যাওয়ার পরে ক্যান্সেলেশন অফ বেল, আমি তরুণের কাছে যাব যে সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায় গেল? না, সুমনদা ফার্স্ট আজকে যখন ফেরত এসছে খুব ভালো কথা। প্রথম প্রশ্ন থাকবে কেন গেছিল, কেন নিয়েছিল, ফার্স্ট কোশ্চেন। আমরা কোনো জাজমেন্টকে ক্রিটিসাইজ করতে পারি না, প্রসেস জাজমেন্টের জাজকে করতে পারি না, জাজমেন্টকে করতে পারি, প্রসেসকে করতে পারি, এটা অবভিয়াসলি করছি কেন গেছিলো। সেকেন্ড থাকবে একটা ফ্যামিলির ফোরাম লস হচ্ছে। ফ্যামিলি এখানে লোয়ার কোর্টে একটা মামলা চলছে, তারপর এখানে এখন হাইকোর্টে আসছে। আমার মনে আছে জাজমেন্ট হওয়ার আগে ফ্যামিলি কিন্তু কিছু কোশ্চেন নিয়ে হাইকোর্টে এসেছিল, বললো হাইকোর্ট বললাম নিতে পারবো না, সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্টে গেল, পেন্ডিং থাকলো। ফ্যামিলির লয়ার ছিল, তোমার এখানে এই শোতেই প্রশ্ন করে দিলাম, তোমার মনে আছে? এটাও মনে আছে যে এই ফ্যামিলি এই স্টুডিওতে বসেই অমিত শাহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেন। এরকম প্রচুর জাজমেন্ট আছে, প্রচুর জাজমেন্ট আছে যেখানে রিওপেন হয়েছে। ফোর্থ জাজমেন্টটা আমরা পড়েছি ট্রায়াল কোর্টে, সেখানে মিক্সড ডিএনএর যে পার্টটা আছে সেখানে পরিষ্কার জাজ সাহেব লিখছে যে ট্রেটার ওপর মেয়েটার মানে পোস্টমর্টম হয়েছিল, ট্রেটা স্টেরিলাইজ ছিল না, কাঁচি স্টেরিলাইজ ছিল না, অ্যাপ্রন স্টেরিলাইজ ছিল না। স্কটল্যান্ড ইয়ার্ড সরি কালীঘাট ইয়ার্ড তদন্ত করছিল যখন, তারা জানতো না কি কিভাবে করতে না করতে, পুরো ইচ্ছাকৃত করা হয়েছে। একটা তো আমি মনে করি যে সুপ্রিম কোর্ট কেন মামলাটা নিয়েছিল প্রথম থেকে আমরা প্রশ্ন তুলেছিলাম। হাইকোর্ট যখন মানে রীতিমতো রায় দিয়েছিল সুমোটো কি কারণে, এবং সুপ্রিম কোর্ট আমাদের সর্বোচ্চ আদালত, তাকে বলতে হবে যে ভাই এতদিন তুমি কি করেছো, তুমি কি দায়িত্ব নিয়েছো, কি ধরনের বিচার করেছো যে তোমাকে আবার মামলা ফেরত পাঠাতে হলো। এটা তো একটা দিক। আরেকটা হলো তপন দত্তের মামলাও রিওপেন করার পরেও সত্যি কি ন্যায় বিচার পাওয়া গেছে? মানে দিনের শেষে কিন্তু এজেন্সি রোলটা কিন্তু থেকেই যাচ্ছে। তদন্তের ক্ষেত্রে সময় চলে গেলে আর কিছুই থাকে না। আমি দ্রুত একবার আমার পরের প্রতিবেদন নিয়ে যে তিলোত্তমার মা বাবা কি বলছেন এবং অবশ্যই জানাবো। সেটা হচ্ছে সোমবারই কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সর্বোচ্চ আদালত ফেরত পাঠালো এই মামলা। দেখুন, মেয়ের ধর্ষণ খুনের মামলায় আরও তদন্ত করুক সিবিআই, এই আর্জি নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মা বাবা। তাদের আবেদনে মান্যতা দিয়ে সোমবার সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। আশার আলো দেখছেন নিহত চিকিৎসকের মা বাবা। হাইকোর্টে যখন গেছে আমরা এই সমস্ত ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি তুলতে পারবো এবং সিবিআইকেও আমার বলার থাকবে যে তারাও যেন ঠিকঠাক মতো তদন্ত করে এই মেয়ের যে ন্যায় বিচার সেটা যেন আমরা পাই। মেয়ের ন্যায় বিচারের জন্য কারো কাছে যেন আর না ঘুরতে হয়। রেপ এবং মার্ডারের মতন ঘটনায় যদি অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায় তাহলে কেমন বিচার? তাহলে সেই জায়গা থেকে যদি 3 মাস 4 মাস পর যে হিয়ারিংয়ের ডেট আসছে, সেই জায়গা থেকে যদি কলকাতা হাইকোর্টে অতি দ্রুততার সাথে এই ঘটনাগুলোকে সামনে আনা হয়, যে প্রশ্নগুলো আছে সে সদুত্তর পাওয়া যায়, তাহলে তো বিচার প্রক্রিয়ার পথে আমরা এগোতে পারবো। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে আরজিকর কাণ্ডের 3টে মামলা বিচারাধীন রয়েছে। 9ই আগস্ট ঘটনার পরপরই একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল প্রধান বিচারপতির এজলাসে। পরবর্তীকালে তার প্রেক্ষিতেই এই মামলার তদন্তভার সিবিআইকে দেয় হাইকোর্ট। তবে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা চলায় এই কেসের শুনানি বারবার পিছিয়ে গেছে। আরজিকর কাণ্ডে সিবিআই চার্জশিটের উপর ভিত্তি করে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। এরপরই সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়ে হাইকোর্টে যায় রাজ্য সরকার ও সিবিআই। যদিও এই মামলা করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারের আবেদন খারিজ করে দেয় আদালত। সিবিআইয়ের করা এই মামলা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বিচারাধীন, তবে এখনো পর্যন্ত কোনো শুনানি হয়নি। এছাড়াও আরজিকর কাণ্ডের স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। শৌভিক মজুমদার ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সারদা হোক কিংবা নারদা, এই কেন্দ্রীয় এজেন্সিগুলোর তদন্ত দেখে বারবার মরুতীর্থ হিংলার ছবির সেই গানটার কথা মনে পড়ে যায়, কত দূর আর কত দূর বলো মা।
আবার রোজ ভ্যালির মামলায় ধরুন, সিবিআইয়ের এফআইআর হয়েছিল সেই 2014 সালের জুন মাসে, প্রথম চার্জশিট হয়েছিল 2016 সালের জানুয়ারি মাসে। দশক পেরিয়ে গেল, তদন্ত চলছে তো চলছেই। তবে এরই মধ্যে অবশেষে আশার আলো দেখছেন প্রতারিতরা। রোজ ভ্যালির প্রায় 450 কোটি টাকার সম্পত্তি আমানতকারীদের ফেরত দেওয়ার অনুমতি দিল উড়িষ্যার খুর্দার বিশেষ আদালত। দ্রুত শুরু হচ্ছে সেই প্রক্রিয়া। নিঃসন্দেহে যারা প্রতারিত, অসংখ্য প্রতারিতর কাছে এটা ভালো খবর। কেউ টাকা জমাচ্ছিলেন মেয়ের বিয়ের জন্য, কেউ আবার প্রতিদিন 10 টাকা করে গচ্ছিত রেখেছিলেন রোজ ভ্যালিতে। কিন্তু স্বপ্ন চুরমার হয়ে গেছে। দীর্ঘদিন বাদে একটু আশার আলো। দ্বিতীয় দফায় রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করল অ্যাসেট ডিসপোজাল কমিটি। আমানতকারীদের প্রায় 450 কোটি ফেরত দেওয়া হবে। দ্রুত শুরু হবে সেই প্রক্রিয়া। ইডি সূত্রে খবর, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রোজ ভ্যালির বহু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 450 কোটি টাকা। এবার সেই সব সম্পত্তি বিক্রি করেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। আর তাতেই আশার আলো দেখছেন আমানতকারীরা। লেকটাউনের পল্লীশ্রী কলোনির দাস পরিবার 2011 থেকে 2016 সাল পর্যন্ত প্রতি মাসে 3400 টাকা করে জমা করেছিলেন রোজ ভ্যালিতে। টাকা ফেরতের আগে একদিন হঠাৎই উল্টোডাঙ্গার অফিসে তালা ঝুলতে দেখেন। হ্যাঁ, আমি এই টাকাটা পেলে খুবই উপকৃত হব, কেন আমারও তো অনেক মেয়ে বিয়ের সময় ধার দেনা হয়েছে, সেগুলো তাদেরকে দিতে হবে। পেলে আমি খুব খুশি হব। লেকটাউনের আরেক বাসিন্দা, পেশায় পরিচারিকা রমা সরকার, দিনে 10 টাকা অর্থাৎ মাসে মোট 300 টাকা করে জমা করেছিলেন রোজ ভ্যালিতে। প্রতিদিন 10 টাকা করে, তো আমি একসঙ্গে মাসে 300 টাকা দিয়ে দিতাম। এত কষ্টের টাকা, আমরা লোকের বাড়ি কাজ করি, ও অনেকই উপকার হলো আমাদের গরিব মানুষের। টাকা ফেরতের ঘোষণার পর আমানতকারীদের প্রশ্ন, কিভাবে ফেরত পাওয়া যাবে টাকা? যারা এখনো দরখাস্ত করেননি তারা তাড়াতাড়ি দরখাস্ত করুন। উড়িষ্যা থেকে যে টাকা পাওয়া গেছে সেই টাকা সমস্ত ডিপোজিটারদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। যখনই সেই টাকা এসে এডিসির হাতে পৌঁছবে, যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এডিসির ওয়েবসাইট rosevalleyadc.com যেন গিয়ে সেখানে আপলোড করেন। সেখানে সমস্ত প্রক্রিয়া বলা আছে, কিভাবে সেই টাকা, কিভাবে দরখাস্ত করতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে, সেগুলো সব সেখানে দেওয়া আছে। গত বছরের অগাস্টে প্রথম দফায় 19 কোটি 40 লক্ষ টাকা তুলে দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রোজ ভ্যালি কাণ্ডে প্রতারিতদের হাতে সেই টাকা তুলে দিয়েছিল অ্যাসেট ডিসপোজাল কমিটি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, মার্ক টোয়েন লিখেছিলেন, মানুষের হাসি হলো তার সব থেকে কার্যকরী অস্ত্র। তবে শহরের প্রাণকেন্দ্রে যদি একের পর এক অস্ত্র উদ্ধার হতে থাকে, তাহলে আমার আপনার হাসি উড়ে যেতে বাধ্য। আজ শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার হলো 6টা আগ্নেয়াস্ত্র আর কার্তুজ। গ্রেফতার করা হয়েছে মালদার বাসিন্দা এক ব্যক্তিকে। তবে এই প্রথম নয়, আমাদের আর্কাইভ বলছে গত 5 মাসে এই নিয়ে তিনবার শিয়ালদা আর তার লাগোয়া এলাকা থেকে অস্ত্র উদ্ধার হলো। এই নিয়েও শুরু হয়ে গেছে রাজনীতির চাপানুতর যথারীতি। কলকাতার বুকে ফের বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র, এবারও সেই শিয়ালদা। 5 মাসের মধ্যে 3 বার বৈঠকখানা বাজার ও তার সংলগ্ন এলাকা থেকে অস্ত্র মেলার পর এবার একেবারে শিয়ালদা স্টেশন থেকে বাজেয়াপ্ত হলো আগ্নেয়াস্ত্র। মালদার বাসিন্দাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের এসটিএফ। এই দিন ভোর 5:30টায় বিহারের সহরসা থেকে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছয় হাটেবাজার এক্সপ্রেস। ট্রেন থেকে নামতেই অস্ত্রসহ গ্রেফতার করা হয় হাসান শেখকে। ধৃতের কাছে একটি ট্রলি ব্যাগে জামা কাপড়ের তলায় লুকোনো ছিল অস্ত্র। উদ্ধার করা হয়েছে 4টি 7mm পিস্তল, 2টি 1 শটার, 6 রাউন্ড কার্তুজ ও 8 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, বিহারের খাগাড়িয়া জেলা থেকে সড়কপথে অস্ত্র নিয়ে আসা হয় মানসি জংশন স্টেশনে। সেখান থেকে ট্রেনে করে মালদা হয়ে কলকাতায় আসে অস্ত্র পাচারকারী। হাসান ফেরি করে। কোথায় ফেরি করে? মধুয়ানিতে। মধুয়ানি বিহারে। মুর্শিদাবাদের সাগরপাড়াতে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে একজনকে। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।